আসসালামু আলাইকুম। আজকে আমরা বোয়েলস ল এর আজকে আমরা আইডিয়াল গ্যাসের জাস্ট বেসিক অংশটা শেষ করব, থিওরিটিক্যাল অংশটা শেষ করব। আর নেক্সট ক্লাসের মধ্যে আমরা বোয়েলস ল থেকে যে ম্যাথমেটিক্স বোয়েলস ল বলতেছে, চ্যাপ্টারের নাম বোয়েলস ল না, তো চ্যাপ্টারের নাম হচ্ছে আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের আজকে আমরা থিওরিটিক্যাল অংশটা শেষ করব, এরপরে ম্যাথমেটিক্যাল অংশটা আমরা নেক্সট ক্লাসে টাচ করব, ঠিক আছে? তাহলে চলো বোয়েলস ল। তো বোয়েলস ল কি দেখো, প্রথমে আমরা পড়বো হচ্ছে গ্যাস লস। প্রথমে আমরা কি পড়বো? গ্যাস লস। ঠিক আছে, গ্যাস আমাদের কিছু ল ফলো করে, ওই ল গুলো আমরা পড়বো। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে বোয়েলস ল। তো বোয়েলস ল কি? বোয়েলস ল হচ্ছে আমাদের, ধরো কি করা হলো, ধরো টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখা হলো। একটা গ্যাসের কি করা হলো, টেম্পারেচারকে কি রাখা হলো, কনস্ট্যান্ট রাখা হলো। টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা হলো, টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা হলো, টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা হলো। গ্যাসের পরিমাণটা নির্দিষ্ট রাখা হলো, গ্যাসের পরিমাণটা নির্দিষ্ট রাখা হলো। এন দিয়ে বুঝাচ্ছি হচ্ছে গ্যাসের পরিমাণ, অ্যামাউন্ট অফ গ্যাস। এন দিয়ে কি বুঝাচ্ছি? অ্যামাউন্ট অফ গ্যাস। তাহলে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখা হলো, গ্যাসের পরিমাণটা কনস্ট্যান্ট রাখা হলো। দেখা যাবে গ্যাসের যে ভলিউম থাকবে, ওই ভলিউমটা প্রেসারের ইনভার্সলি প্রপোর্শনাল হবে। ওই ভলিউমটা প্রেসারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। ওই ভলিউমটা প্রেসারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তো আমরা এই পুরা যে লটা আছে, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে এক্সপ্লেন করতে পারি যে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে কি দিব? থার্ড ব্র্যাকেটের মধ্যে দিব হচ্ছে এন কমা টি কনস্ট্যান্ট। তো এই বিষয়টা আমি তোমাদেরকে একটা পিস্টনের সাহায্যে বুঝাই। আসো, ধরো এখানের মধ্যে তোমার কি আছে, এখানের মধ্যে ধরো তোমার একটা সিলিন্ডার আছে। হ্যাঁ, সিলিন্ডার আছে। সিলিন্ডারটার মধ্যে কি থাকবে? সিলিন্ডারটার মধ্যে থাকবে হচ্ছে ধরো পিস্টন। এখানের মধ্যে আছে কি? এখানের মধ্যে আছে হচ্ছে ধরো একটা সিলিন্ডার। ড্র করি ভালো করে। হুম, এটা হচ্ছে তোমার একটা সিলিন্ডার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে কি থাকবে? এই সিলিন্ডারের মধ্যে পিস্টন থাকবে। এই সিলিন্ডারের মধ্যে তোমার পিস্টন থাকবে, বুঝে গেছে? এই সিলিন্ডারের মধ্যে পিস্টন থাকবে, এই সিলিন্ডারের মধ্যে পিস্টন থাকবে। ওকে, আসো। তো একটা পিস্টন আমরা ড্র করলাম। এটা হচ্ছে ধর একটা পিস্টন। এটা হচ্ছে ধর একটা কি? এটা হচ্ছে ধর একটা পিস্টন, ঠিক আছে? এটা হচ্ছে ধর একটা পিস্টন। ওকে, তো দেখো আমরা পিস্টনটাকে এখানের মধ্যে বসাই। হ্যাঁ, এটা হলো পিস্টন। এখন তোমার এখানের মধ্যে, এখন তোমার এখানের মধ্যে দেখো, তোমার এখানের মধ্যে এই পিস্টনটা এখানে আছে, এটা সিলিন্ডার আছে। এই সিলিন্ডারের মধ্যে কি আছে? এই সিলিন্ডারের মধ্যে গ্যাস মলিকিউল আছে। এই সিলিন্ডারের মধ্যে গ্যাস মলিকিউল আছে। বুঝে গেছে বিষয়টা? এখন দেখো, এখন ধরো তুমি কি করতেছো, তুমি ধরো পিস্টনটা দিয়ে গ্যাসের উপর প্রেসার দিচ্ছ। কি করতেছো? পিস্টনটা দিয়ে গ্যাসের উপর প্রেসার দিচ্ছ। যখন পিস্টনটা দিয়ে গ্যাসের উপর প্রেসার দিবা, তখন কিন্তু গ্যাসগুলো কি হয়ে যাবে? গ্যাসগুলো সংকুচিত হয়ে যাবে, গ্যাসগুলো সংকুচিত হয়ে যাবে, গ্যাসগুলো সংকুচিত হয়ে যাবে। আর গ্যাসের ভলিউম কি হয়ে যাবে? গ্যাসের ভলিউম কমে যাবে, গ্যাসের ভলিউম কমে যাবে, ঠিক আছে? কারণ এই জিনিসটা বোঝানোর জন্য আমরা এখান থেকে এক কাজ করি, এই গ্যাস মলিকুল গুলো সরাই ফেলি। আমরা জাস্ট চিন্তা করি যে এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে গ্যাস আছে। তো তুমি কি করতেছো? তুমি গ্যাসের উপর প্রেসার দিচ্ছ। আসো, গ্যাসের ভলিউম কি জিনিস? গ্যাসের ভলিউম হচ্ছে কন্টেনারের ভলিউমটাই হচ্ছে গ্যাসের ভলিউম, ঠিক আছে? তো এখন ধরো তোমার গ্যাস এখানের মধ্যে আছে, এই সিলিন্ডারের মধ্যে আছে, তার মানে এই সিলিন্ডারের ভলিউমটাই হবে কি? তোমার গ্যাসের ভলিউম। এখন তুমি যদি এখানের মধ্যে এই পিস্টন দিয়ে চাপ দাও, তাহলে গ্যাসের ভলিউমটা কি কমে যাচ্ছে না? অবশ্যই অবশ্যই কমে যাচ্ছে। যখন পিস্টনটা উপরে ছিল, তখন গ্যাসের ভলিউম ছিল এইটুকু অংশ। যখন পিস্টনটাকে আমি নামাই দিলাম, আমি যখন প্রেসার দিলাম পিস্টনটা দিয়ে, তখন গ্যাসের ভলিউম কতটুকু হয়ে গেছে? এতটুকু হয়ে গেছে। তার মানে আমি প্রেসার দিলে কি হচ্ছে? ভলিউম কমতেছে। এখন একটা জিনিস দেখো, এই যে প্রেসার দিচ্ছে, প্রেসার দেওয়ার প্রক্রিয়ার মধ্যে গ্যাস কি বের হওয়ার কোনো উপায় আছে? গ্যাস বের হওয়ার কোনো উপায় নেই। এখানে যে গ্যাসটা আছে, ওটা বের হওয়ার কোনো উপায় নেই। তাই বলে আমরা বলতেছি দ্যাট অ্যামাউন্ট অফ গ্যাস কি, অ্যামাউন্ট অফ গ্যাস কনস্ট্যান্ট। টেম্পারেচারকে আমরা কনস্ট্যান্ট রাখলাম, তাহলে ভলিউম কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার হবে। আমরা প্রেসার দিলে ভলিউমটা কমে যাবে। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি দেখো, এরপরে আমরা এখানের মধ্যে এই যে প্রপোর্শনাল সাইনটা আছে, প্রপোর্শনাল সাইনটা তুলতে পারি। কিভাবে তুলতে পারি? প্রপোর্শনাল সাইনের জায়গায় একটা আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনবো। প্রপোর্শনাল সাইনের জায়গায় আমরা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনবো। এরপর আমরা কি করবো? এরপর আমরা পাবো হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই কথাটার মানে কি জানো? এই কথাটার মানে হচ্ছে, তোমার যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তোমার যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, আর যদি অ্যামাউন্ট অফ গ্যাস কনস্ট্যান্ট থাকে, তাহলে প্রেসার আর ভলিউমের প্রোডাক্টটা সবসময় কি হবে? সেম হবে। বিষয়টা বোঝার চেষ্টা করো। আমরা কিছু কেস দেখি, ঠিক আছে? কিছু কেস দেখি, ঠিক আছে? ধরো তোমার এখানে মধ্যে P1, P2, P3, বুঝার চেষ্টা করিও। V1, V2, V3।
বিষয়টা বোঝার চেষ্টা কর, বিষয়টা কিন্তু খুব সহজ। আসো দেখাই তোমাকে। হ্যাঁ, তো বোয়েলস ল বলতেছে, ধরো তোমার এখানের মধ্যে কি, ধরো তোমার এখানের মধ্যে প্রেসার হচ্ছে কত, ধরো তোমার এখানের মধ্যে প্রেসার হচ্ছে, প্রথমে প্রেসার হচ্ছে ধরো 1 atm। হ্যাঁ, প্রথমে প্রেসার কত, 1 atm। প্রথমে ধরো তোমার প্রেসার হচ্ছে 1 atm, এরপরে ধরো তোমার প্রেসার হচ্ছে কত, 20 atm, এরপরে ধরো তোমার প্রেসার হচ্ছে 50 atm। বুঝে গেছে? তো তোমার এখানের মধ্যে প্রেসার কি হচ্ছে, উপর থেকে নিচে নামার সময় বাড়তেছে। এখন দেখো ভলিউম কিরকম, ভলিউম হচ্ছে, দেখো ভলিউম কিরকম হচ্ছে এখানের মধ্যে, ভলিউম প্রথমে কি, ভলিউম প্রথমে হচ্ছে ধরো তোমার 100, ভলিউম প্রথমে কত, ভলিউম হচ্ছে প্রথমে তোমার 100 লিটার, এরপরে কত, এরপর হচ্ছে ধরো তোমার ভলিউম, ভলিউম 100 লিটার, প্রথম কেসে ভলিউম 100 লিটার। এখন দেখো, এখন তোমার এখানের মধ্যে যদি তুমি P1 V1 করো, যদি তুমি P1 V1 করো, অর্থাৎ পি আর ভি এর প্রোডাক্ট, পি আর ভি এর প্রোডাক্ট নাও, তাহলে তোমার এখানে কত আসতেছে, তাহলে তোমার এখানে আসতেছে হচ্ছে 100। এখন আমাদের যে বোয়েলস ল আছে, বোয়েলস ল বলতেছে দ্যাট এখন যদি আমাদের কি থাকে, এখন যদি আমাদের এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাহলে আমি প্রেসার এদিক দিয়ে বাড়াবো, ভলিউম এদিক দিয়ে কমবে, এমন ভাবে কমবে যাতে প্রতি ক্ষেত্রেই আমাদের প্রেসার আর ভলিউমের প্রোডাক্টটা 100 আসে। তার মানে আমাদের এখানের মধ্যে দ্বিতীয় ক্ষেত্রেও প্রেসার আর ভলিউমের প্রোডাক্ট 100 আসবে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তৃতীয় ক্ষেত্রেও আমাদের প্রেসার আর ভলিউমের প্রোডাক্ট কি থাকবে, 100 থাকবে যদি আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। বুঝে গেছে? এটাই হচ্ছে বোয়েলের ল, এটাই হচ্ছে বোয়েলের ল। ঠিক আছে, এখন এখান থেকে কিন্তু আমরা ভলিউম গুলো ডিটারমাইন করে ফেলতে পারতেছি। ঠিক আছে, এখান থেকে আমরা ভলিউম গুলো ডিটারমাইন করে ফেলতে পারতেছি। এই ক্ষেত্রে ভলিউম হবে 5 লিটার, এই ক্ষেত্রে ভলিউম হবে 2 লিটার। বুঝে গেছে? তো বোয়েলস লটা একবার বলে ফেলি। বোয়েলস ল হচ্ছে যে কি, তোমার টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, অ্যামাউন্ট অফ গ্যাস কনস্ট্যান্ট আছে, এখন যদি তুমি কি করো, প্রেসারটা বাড়াও, তোমার ভলিউমটা কমবে, আর ভলিউমটা এমন ভাবে কমবে যাতে প্রেসার আর ভলিউমের প্রোডাক্টটা কি থাকে, সেম থাকে। বুঝে গেছে? এটা হচ্ছে তোমার বোয়েলস ল। এখন দেখো তুমি এখান থেকে একটা জিনিস লিখতে পারো, বোয়েলস ল এর এই জায়গা থেকে একটা জিনিস লিখতে পারো, যেটা হচ্ছে P1 V1 is equals to P2 V2, P1 V1 is equals to P2 V2, P1 V1 is equals to P2 V2 is equals to P3 V3। ঠিক আছে, আশা করি বুঝা গেছে। ক্লিয়ার? আশা করি বুঝা গেছে। তো এটা হচ্ছে যে আমাদের বোয়েলস ল এর একটা, বোয়েলস ল থেকে এটা বোয়েলস ল এর ইকুয়েশন বলতে পারো, এটাকে তুমি বোয়েলস ল এর কি বলতে পারো, ইকুয়েশন বলতে পারো। এন্ড তুমি এই P3 V3 কে বাদ দিয়ে দাও, ধরো তোমার এখানের মধ্যে দুইটা কেস, জাস্ট প্রথম একটা কেস, দ্বিতীয় একটা কেস, প্রথম একটা কেস, দ্বিতীয় একটা কেস, মানে এই ধরো তৃতীয় কেসটা এক্সিস্ট করে না। সাধারণত প্রশ্ন এরকমই আসবে, প্রশ্ন এরকমই আসবে, প্রশ্ন তোমাকে শুধু দুইটা কেস দিবে, মানে একটা কেস, এক মানে দুইটা কেস দিবে, বলবে যে কি ভলিউম এত আছে, প্রেসারকে কি করা হলো, প্রেসারকে দ্বিগুণ করা হলো, প্রেসার এত, ভলিউম এত, প্রেসারকে দ্বিগুণ করা হলো, ফাইনাল ভলিউম কত হবে, ওইরকম প্রশ্ন আসবে তোমার কাছে। ঠিক আছে, তাহলে তুমি এখানের মধ্যে এগুলা এগুলা দিয়ে কোনটা দিয়ে কি বুঝে এটা লিখে ফেলো। তোমার এই V2 দিয়ে কি বুঝায়, V2 দিয়ে বুঝে হচ্ছে ফাইনাল ভলিউম, V2 দিয়ে বুঝে হচ্ছে ফাইনাল ভলিউম, V2 দিয়ে বুঝে হচ্ছে ফাইনাল ভলিউম, V2 দিয়ে বুঝে হচ্ছে ফাইনাল ভলিউম। P2 দিয়ে কি বুঝায়, P2 দিয়ে বুঝায় হচ্ছে, P2 দিয়ে বুঝে হচ্ছে ফাইনাল প্রেসার, 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 P2 দিয়ে বুঝে হচ্ছে ফাইনাল প্রেসার। ঠিক আছে, V1 দিয়ে কি বুঝাই, V1 দিয়ে বুঝে হচ্ছে, V1 দিয়ে বুঝে হচ্ছে ইনিশিয়াল ভলিউম, 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 V1 দিয়ে বুঝে হচ্ছে ইনিশিয়াল ভলিউম। এবার P1 দিয়ে কি বুঝায়, P1 দিয়ে বুঝে হচ্ছে ইনিশিয়াল প্রেসার, 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 P1 দিয়ে বুঝে হচ্ছে ইনিশিয়াল প্রেসার। ঠিক আছে, তো এখন এটার একটা ছোটখাটো এক্সাম্পল দিই। ঠিক আছে, তোমরা এখনো আশা করি এই জিনিসটা বুঝে নাই। ধরো তোমার এখানের মধ্যে বলা আছে, ধরো এখানে তোমাকে এখানে একটা গল্প দেয়া আছে, গল্পটা কি বলা হচ্ছে, গল্পটা বলা হচ্ছে দ্যাট তোমার তোমার ভলিউম দ্বিগুণ হচ্ছে, ভলিউম কি হচ্ছে, ভলিউম দ্বিগুণ হচ্ছে। ধরো তোমার ইনিশিয়াল প্রেসার কত, ধরো বলছে যে প্রেসার অফ আ গ্যাস, 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 প্রেসার অফ আ গ্যাস কত, প্রেসার অফ আ গ্যাস ধরো তোমাকে দেয়া আছে 10 10 প্যাসকেল, প্রেসার অফ আ গ্যাস দেয়া আছে তোমাকে 10 প্যাসকেল। এরপর ধরো তোমাকে বলা হয়েছে ভলিউম গেটস টুয়াইস। ঠিক আছে, volume gets twice, volume gets twice, volume gets twice, volume gets twice। এরপর বলা হচ্ছে determine the final pressure, determine the final pressure। এরপর কি বলা হচ্ছে, determine the final pressure, determine 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 final pressure। তো এরকম কোশ্চেন আসছে। ঠিক আছে, তাহলে কি করবা দেখো, তোমার এখানের মধ্যে প্রেসার অফ আ গ্যাস ইজ 10 প্যাসকেল, তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার ইনিশিয়াল প্রেসার, ইনিশিয়াল প্রেসার কত, 10 প্যাসকেল। বলা হচ্ছে কি, বলা হচ্ছে তোমার ভলিউম দ্বিগুণ হয়ে যাচ্ছে, ভলিউম দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে হচ্ছে যেটা তোমার শেষ ভলিউম হবে ওটা ইনিশিয়াল ভলিউমের দ্বিগুণ হবে। ঠিক আছে,
ওটা ইনিশিয়াল ভলিউমের দ্বিগুণ হবে, ওটা ইনিশিয়াল ভলিউমের দ্বিগুণ হবে। এখন তুমি এখান থেকে কোন ফর্মুলা যেতে পারো, এখান থেকে তুমি ফর্মুলা যেতে পারো P1 ইজ ইকুয়ালস টু P2 তে, ঠিক আছে। এখন তুমি এখানের মধ্যে V2 জায়গায় কি লিখতে পারো, V2 জায়গায় তুমি লিখতে পারো হচ্ছে 2V1, V2 জায়গায় তুমি লিখতে পারো হচ্ছে 2V1, ঠিক আছে। এখানের মধ্যে V1 যাবে কাটা, তার মানে হচ্ছে P1 ইজ ইকুয়ালস টু P2 ইন্টু 2, তাহলে P2 ইজ ইকুয়ালস টু কি P1 ডিভাইডেড বাই 2, P1 ডিভাইডেড বাই 2, and P1 ডিভাইডেড বাই 2 কত হবে, P1 ডিভাইডেড বাই 2 হবে 5 প্যাসকেল, কারণ P1 হচ্ছে 10 প্যাসকেল। আশা করি অ্যাপ্লিকেশনটা বুঝছো। তো এটা ছিল হচ্ছে আমাদের বোয়েলস ল। এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে চার্লস ল, ঠিক আছে। বোয়েলস ল আমাদের পড়া শেষ, এখন আমরা করব চার্লস ল। আসো চার্লস লতে চলে যাই আমরা। আসো চার্লস লতে আসি। আচ্ছা, চার্লস লতে যাবো না, চার্লস লতে যাওয়ার আগে বোয়েলস ল এর কিছু গ্রাফ আছে, ঠিক আছে। বোয়েলস ল এর কিছু গ্রাফ আছে, ওই গ্রাফগুলো আমাদের কাছে দেখতে হবে, ঠিক আছে। বোয়েলস ল এর কিছু গ্রাফ আছে, গ্রাফগুলো আমাদের কাছে দেখতে হবে। আসো গ্রাফগুলো দেখি। হ্যাঁ, গ্রাফগুলো দেখি। তাহলে প্রথম গ্রাফটা কি, প্রথম গ্রাফটা হচ্ছে আমাদের ভি ভার্সেস পি গ্রাফ, ভি ভার্সেস পি গ্রাফ। আসো প্রথম গ্রাফটা হচ্ছে আমাদের ভি ভার্সেস পি গ্রাফ, ভি ভার্সেস পি গ্রাফ। প্রথম গ্রাফ হচ্ছে কি আমাদের ভি ভার্সেস পি গ্রাফ, এটা হচ্ছে ভি থাকবে এখানে, পি থাকবে এখানে, এটা হচ্ছে ভি ভার্সেস পি গ্রাফ। এরপরের গ্রাফটা কি, এরপরের গ্রাফটা হচ্ছে আমাদের, এরপরের গ্রাফটা হচ্ছে আমাদের, এরপরের গ্রাফটা হচ্ছে আমাদের এরপরের গ্রাফটা হচ্ছে আমাদের 1 বাই ভি ইন্টু 1 বাই ভি ভার্সেস পি, 1 বাই ভি ভার্সেস পি। এরপরের গ্রাফটা হচ্ছে পিভি ভার্সেস ভি, এরপরের গ্রাফটা হচ্ছে পিভি ভার্সেস ভি, পিভি ভার্সেস ভি, পিভি ভার্সেস ভি। এরপরের গ্রাফটা হচ্ছে পিভি ভার্সেস ভি। এরপরের গ্রাফটা কি, এরপরের গ্রাফটা হচ্ছে পিভি ভার্সেস পি, এরপরের গ্রাফটা হচ্ছে পিভি ভার্সেস পি, এরপরের গ্রাফটা হচ্ছে পিভি ভার্সেস পি, ঠিক আছে। ভেরি গুড, পিভি ভার্সেস পি। তো দেখো তুমি যদি কি করো, তুমি যদি প্রেসার বাড়াও ভলিউম কি হবে, ভলিউম কমবে, এটাই তো তোমার বোয়েলস ল। বোয়েলস ল কি, প্রেসার বাড়ালে ভলিউম কমে, এটাই হচ্ছে বোয়েলস ল, ঠিক না। তো প্রেসার বাড়ালে ভলিউম কমে, তো এটা তুমি কিভাবে দেখাতে পারো, এটা তুমি এভাবে দেখাতে পারো। দাঁড়াও আমি আমি একটু, হুম, তোমার এখানের মধ্যে প্রেসার বাড়াইতেছো, ভলিউম কমতেছে, তুমি এদিক থেকে দিয়ে গেলে প্রেসার বাড়তেছে, তো যখন প্রেসার বাড়তেছে ভলিউম তখন কি হচ্ছে, কমতেছে, ভলিউম তখন কমতেছে, ভলিউম তখন কমতেছে। এটাও ঠিক হয়নি, এটা কিছুটা হবে হচ্ছে এরকম দেখো। হ্যাঁ, কিছুটা হবে হচ্ছে এরকম, এরকমও না দিয়ে একটু কার্ভটা ভালো করে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, মানে জাস্ট মাথায় রাখবা কার্ভ দেওয়ার সময় যাতে এই অংশটা যাতে নিচের দিকে যেতে থাকে, বুঝা গেছে, এই অংশটা যাতে উপরের দিকে না আসে। ভেরি গুড। আসুন, তাহলে তোমার প্রেসার বাড়লে কি হবে, ভলিউম কমবে। তোমার এদিক থেকে এদিকে গেলে কি হচ্ছে, প্রেসার বাড়ছে, আর প্রেসার বাড়ার সাথে সাথে ভলিউমটা কি হচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে। এখন আরেকটা দেখো, 1 বাই ভি ভার্সেস পি। 1 বাই ভি ভার্সেস পি মানে কি, দেখো তুমি যদি এদিক থেকে এদিকে যাও তোমার প্রেসার বাড়বে, তোমার প্রেসার বাড়বে। তুমি যদি নিচ থেকে উপরের দিকে যাও তোমার ভলিউম কমবে। দেখো তুমি এই নিচ থেকে উপরের দিকে গেলে তোমার 1 বাই ভি এর ভ্যালু বাড়বে। এখন 1 বাই ভি এর ভ্যালু বাড়া মানে কি, এর একটা ফ্র্যাকশন না, ফ্র্যাকশনের ভ্যালু কখন বাড়ে, যখন ডিনোমিনেটরের ভ্যালু কমে। তাহলে তুমি অরিজিন থেকে উপরের দিকে গেলে তোমার ডিনোমিনেটরের ভ্যালু কমতেছে, মানে ভি এর ভ্যালু কমতেছে। তো এদিক থেকে এদিক গেলে মানে বাম থেকে ডান দিকে গেলে কি হচ্ছে, প্রেসার বাড়তেছে। নিচ থেকে উপরের দিকে গেলে কি হচ্ছে, ভলিউম কমতেছে। তাহলে প্রেসার বাড়তেছে, ভলিউম কমতেছে, প্রেসার বাড়তেছে, ভলিউম কমতেছে, বুঝা গেছে। তার মানে তুমি এদিকে গেলে, তুমি যত এদিকে যাবা, মানে তুমি পি এর যত ভ্যালু বসাবা তুমি 1 বাই ভি এর ভ্যালু এভাবে পাইতে থাকবে, মানে তুমি প্রেসার বাড়াইতে থাকবা, 1 বাই ভি এর ভ্যালুটাও কি হইতে থাকবে, বাড়তে থাকবে। 1 বাই ভি এর ভ্যালুটাও কি হইতে থাকবে, বাড়তে থাকবে। কারণ তুমি কি জানো, তুমি জানো যে প্রেসার বাড়াইলে ভলিউম কমে, আর ভলিউম কমলে 1 বাই ভি এর ভ্যালু উপরের দিকে উঠে, বুঝা গেছে। এটা একটু চিন্তা করে দেখো, চিন্তা করে দেখলে বুঝবা, এটাকে এভাবে চিন্তা করতে হয় না, এগুলাকে এভাবে চিন্তা করো যে তোমার প্রেসার বাড়ালে কি হবে, ভলিউম কমবে, প্রেসার বাড়ালে কি হবে, ভলিউম কমবে, আর ভলিউম কমলে 1 বাই ভি এর ভ্যালু কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তার মানে যখন তুমি এদিক থেকে এদিকে যাবো তখন 1 বাই ভি এর ভ্যালু উপরের দিকে যাবে, ঠিক আছে। তো দিন শেষে তোমার গ্রাফটা কি আসবে, এভাবে আসবে, বুঝা গেছে। এখন দেখো, এখন আমি তোমাকে বলছিলাম যে তুমি প্রেসার আর ভলিউমকে যেভাবেই চেঞ্জ করো না কেন, কনস্ট্যান্ট টেম্পারেচারের মধ্যে পিভি এর ভ্যালু কি থাকবে, পিভি এর ভ্যালু আনচেঞ্জ থাকবে, পিভি এর ভ্যালু আনচেঞ্জ থাকবে। তো যেহেতু ভলিউম চেঞ্জ করার সাথে সাথে পিভি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তাই বলে আমরা এখানে একটা স্ট্রেট লাইন পাবো। প্রেসার চেঞ্জ করার সাথে সাথে পিভি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তাই বলে আমরা এখানে একটা কি পাবো, একটা স্ট্রেট লাইন পাবো। তো এটা ছিল হচ্ছে আমাদের বয়েলের ল। এখন আমরা করবো হচ্ছে চার্লসের ল। বয়েলের ল আমাদের শেষ।
বোয়েলের ল আমাদের শেষ, ঠিক আছে, বোয়েলস ল শেষ। এখন আমরা করবো হচ্ছে চার্লস ল। আসো, চার্লস লতে আসো। চার্লস ল হচ্ছে যে কি, বিষয়টা বোঝার চেষ্টা করো। ধরো তোমার এখানের মধ্যে কি আছে, তোমার এখানের মধ্যে একটা কন্টেইনার আছে। তুমি একটা কন্টেইনারের কথা চিন্তা করো, তুমি একটা কন্টেইনারের কথা চিন্তা করো। হ্যাঁ, তুমি একটা কন্টেইনারের কথা চিন্তা করো। এটা হচ্ছে ধরো তোমার একটা কন্টেইনার, এটা তোমার একটা কন্টেইনার। এই কন্টেইনারের একটা ভলিউম আছে। আচ্ছা, গ্যাসের ভলিউম দিয়ে কি বুঝি, গ্যাসের প্রেসার দিয়ে কি বুঝি, এই জিনিসগুলো একটু বুঝাই দিই তোমাদেরকে, নাহলে তোমরা তোমাদের মাথা ওলাই যাবে। ধরো এটা একটা কন্টেইনার তো, হ্যাঁ, এই কন্টেইনারের ভলিউমটা কি হবে, গ্যাসের ভলিউম। এই কন্টেইনারের ভলিউম হবে যে গ্যাসের, এই কন্টেইনারে যে গ্যাসটা থাকবে ওই গ্যাসের ভলিউম কি হবে, এই কন্টেইনারের ভলিউমটাই। এখন দেখো গ্যাসের প্রেসার কি হবে, গ্যাসের প্রেসার কি হবে, ধরো এটা, এগুলো হচ্ছে গ্যাস মলিকিউল, ঠিক আছে, এগুলো কি গ্যাস মলিকিউল। গ্যাস মলিকিউল গুলো কি করে, গ্যাস মলিকিউল গুলো সারফেসের মধ্যে স্ট্রাইক করে। গ্যাস মলিকিউল গুলো কি করে, কন্টেইনারের যে ওয়াল আছে, কন্টেইনারের ওয়ালের মধ্যে স্ট্রাইক করে, কন্টেইনারের ওয়ালের মধ্যে স্ট্রাইক করে। গ্যাস মলিকিউল গুলো কন্টেইনারের ওয়ালের মধ্যে স্ট্রাইক করে। তো কন্টেইনারের ওয়ালের মধ্যে যে স্ট্রাইক করতেছে, একটা ফোর্সে স্ট্রাইক করতেছে না, ওই ফোর্সটাকে যদি তুমি এই ওয়ালের এরিয়া দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি কি পাবা, তুমি পাবা হচ্ছে ফোর্স বাই এরিয়া। ফোর্স বাই এরিয়াকেই তোমরা বলো হচ্ছে প্রেসার। মোট কথা হচ্ছে তোমার গ্যাস মলিকিউল যে কন্টেইনারের দেয়ালে আঘাত করতেছে, ওইটাই হচ্ছে গ্যাস মলিকিউলের প্রেসার। বুঝা গেছে? গ্যাস মলিকিউলের ভলিউম কি, কন্টেইনারের ভলিউম। গ্যাস মলিকিউলের প্রেসার কি, কন্টেইনারের দেয়ালে গ্যাস মলিকিউল যে ধাক্কাটা দিচ্ছে সেটা। আশা করি বুঝা গেছে। এখন দেখো, এখন আমরা এখানের মধ্যে কি পড়তেছি, চার্লস ল করতেছি, ঠিক আছে। তো চার্লস ল যদি একদম বাংলা, যদি একদম খাঁটি বাংলা ভাষায় চার্লস ল কি এটা বলে ফেলি, তাহলে এটা হবে হচ্ছে তোমার কনস্ট্যান্ট প্রেসারের মধ্যে, 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 কনস্ট্যান্ট প্রেসারের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস। নির্দিষ্ট পরিমাণ গ্যাস মানে কি, গ্যাসের অ্যামাউন্টটা কি, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট প্রেসারের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের, একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ভলিউম তার অ্যাবসলিউট টেম্পারেচারের সাথে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো এখানের মধ্যে বিষয়টা এভাবে লেখা যায় যে ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। থার্ড ব্র্যাকেটে কি লিখবো, এন কমা টি কনস্ট্যান্ট, এন কমা টি কনস্ট্যান্ট, এন কমা টি কনস্ট্যান্ট। বুঝে গেছে? ভেরি গুড। তো এটা হচ্ছে চার্লস ল। এখন চার্লস ল যদি ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বোঝার চেষ্টা করো, মানে বাস্তবে তার সিগনিফিকেন্সটা বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে যে এরকম, যে তুমি যদি টেম্পারেচার দাও তাহলে ভলিউম বাড়বে। তুমি টেম্পারেচার দিলে কি হবে, ভলিউম বাড়বে। গ্যাসের ভলিউম বাড়বে যখন তুমি কি করবা, টেম্পারেচার দিবা। তাহলে তুমি ধরো একটা কি করছো, ধরো একটা বেলুন নিছো, হ্যাঁ, ধরো তুমি একটা বেলুন নিছো, একটা বেলুন নিছো। এটা হচ্ছে ধরো তোমার একটা বেলুন, এটা হচ্ছে ধরো তোমার একটা বেলুন, এটা হচ্ছে তোমার একটা বেলুন, একটু ওয়াটার ড্রপের মতন মনে হইতেছে, কিন্তু ধরো এটা একটা বেলুন। এটা কি, এটা হচ্ছে একটা বেলুন, এটা হচ্ছে একটা বেলুন। বুঝা গেছে? তো এই বেলুনের মধ্যে তুমি কি করলা, এই বেলুনের মধ্যে তুমি হিট দিলা, এই বেলুনের মধ্যে তুমি হিট দিলা, কি হবে জানো, এই বেলুনে হিট দিলে, এই বেলুনে হিট দিলে এই বেলুনটা কি করবে, ফেটে যাবে। এই বেলুনটা ফেটে যাবে। কেন ফাটতেছে জানো, কারণ যখন তুমি হিট দিচ্ছ, যখন তুমি হিট দিচ্ছ, যখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, তখন ভেতরের গ্যাসগুলো এক্সপ্যান্ড হওয়া শুরু করে। ভেতরের গ্যাসগুলো কি করে, এক্সপ্যান্ড হওয়া শুরু করে, তারা তাদের ভলিউম ইনক্রিজ করা শুরু করে। এখন তারা তাদের ভলিউম ইনক্রিজ করতে চায়, কিন্তু বেলুনের তো একটা এক্সপ্যানশন ক্যাপাসিটি আছে না, বেলুনের এক্সপ্যানশন ক্যাপাসিটি থেকে বেশি যখন তারা এক্সপ্যান্ড করতে চায়, তখন বেলুনটা কি হয়, তখন বেলুনটা ফেটে যায়, তখন বেলুনটা ফেটে যায়। ধরো আমি এমন একটা বেলুন নিলাম যেটা ফাটবে না, তাহলে তুমি যত হিট দিবা বেলুনের ভলিউম তত বাড়তে থাকবে, অর্থাৎ বেলুনের ভেতরের গ্যাসগুলোর ভলিউম অত বাড়তে থাকবে। আশা করি বুঝা গেছে। তো এটাই হচ্ছে চার্লস ল আমাদের, এটাই হচ্ছে আমাদের চার্লস ল। তো চার্লস ল মধ্যে, চার্লস ল হচ্ছে যে এটা হচ্ছে বাংলা ভার্সন চার্লস ল এর। এখন চার্লস ল এর একটু পশ ভার্সনটাতে আমরা যাই। তো চার্লস লর ক্ষেত্রে তোমার যে সিস্টেমটা আছে, এখন আসি আমরা সিস্টেম কি জিনিস। সিস্টেম মানে হচ্ছে যেখানে ঘটনাটা ঘটতেছে, মানে সিস্টেম হচ্ছে যে স্পেস আন্ডার অবজারভেশন। ধরো তুমি চা বানাইতেছো, ঠিক আছে, তাহলে তুমি তুমি কি কিচেনের মধ্যে কি কিচেনের রুফ দেখবা, কিচেনের ছাদ দেখবা না, তুমি কি দেখবা, তুমি যে কন্টেনারে তুমি চা বানাচ্ছো তুমি ওই কন্টেনারটা দেখবা। তাহলে তোমার এখানে সিস্টেমটা কি, কন্টেইনারটা, ঠিক আছে, কন্টেইনারটাই হচ্ছে তোমার সিস্টেম। বুঝে গেছে? তো তোমার এখানে একটা সিস্টেম আছে যেখানের মধ্যে তোমার কোন একটা প্রসেস হচ্ছে, কোন একটা প্রসেস বা কোন একটা রিয়াকশন হচ্ছে। তো এই যে সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে রিয়াকশন হইতে হবে এমনও না, সিস্টেম হচ্ছে স্পেস আন্ডার অবজারভেশন। তুমি কোন একটা স্পেসকে অবজার্ভ করতেছো, এটাই সিস্টেম হয়ে যাবে। তো এটা ধর একটা কন্টেইনার, এই কন্টেইনারটা একটা সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা এখন অবজার্ভ করতেছি। তো এই সিস্টেমের কি আছে, এই সিস্টেমের একটা ভলিউম আছে, এই সিস্টেমের একটা ভলিউম আছে। এই সিস্টেমের ভলিউমটাকে আমরা কি করব, এই সিস্টেমের ভলিউমটাকে আমরা 273 ভাগে ভাগ করে ফেলবো। এই সিস্টেমের ভলিউমটাকে আমরা 273 ভাগে ভাগ করে ফেলবো। এখন দেখো,
এখন ধরো এই সিস্টেমের টেম্পারেচার কত, এই সিস্টেমের টেম্পারেচার হচ্ছে ধরো, এই সিস্টেমের টেম্পারেচার হচ্ছে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এই সিস্টেমের টেম্পারেচার কত, 0 ডিগ্রি সেলসিয়াস। এই সিস্টেমের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, আর তার ভলিউমটা হচ্ছে ভি নট। ভি নট ইজ ইকুয়ালস টু 273 ভি, 273 ভি, 273 ভি। এখন তুমি কি করছো, তুমি টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াইছো। 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ালে কি হবে, টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে তোমার এই যে সিস্টেমের ভলিউম আছে, সিস্টেমের ভলিউমটা বেড়ে যাবে। সিস্টেমের ভলিউমটা কি পরিমাণ বাড়বে, সিস্টেমের ভলিউমটা বাড়বে তার ইনিশিয়াল ভলিউমের 273 ভাগের 1 ভাগ। তার ইনিশিয়াল ভলিউমের অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে তার যে ভলিউম ছিল তার 273 ভাগের 1 ভাগ। তো দেখো তোমার ইনিশিয়াল ভলিউম অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে যে ভলিউমটা ছিল ওটাকে তুমি 273 ভাগ করছো না, 273 স্মল ভি। এখন তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াও তাহলে একটা ভি পরিমাণ ভলিউম বাড়বে। তো এটাই হচ্ছে তোমার চার্লস ল। চার্লস ল বলতেছে যে তোমার কোন একটা সিস্টেমের ভলিউম, কনস্ট্যান্ট প্রেসার, অ্যামাউন্ট অফ গ্যাস কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট প্রেসার, অ্যামাউন্ট অফ গ্যাস কনস্ট্যান্ট, এই দুইটা শর্ত বসানোর পরে কোন একটা সিস্টেমের ভলিউম 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হলে, 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হলে সে তার 0 ডিগ্রি সেলসিয়াসে যে ভলিউম ছিল, 0 ডিগ্রি সেলসিয়াসে যে ভলিউম ছিল তার 273 ভাগের 1 ভাগ পরিমাণ এক্সপ্যানশন করে। বুঝে গেছে বিষয়টা? আশা করি বুঝে গেছে। তো এটাকে আমি মুখে বলে দিচ্ছি, তোমরা আচ্ছা বাদ দাও, মুখে বলবো না, এটা তোমরা বই থেকে বের করে লিখবা, ঠিক আছে। এটা তোমরা বই থেকে বের করে লিখবে, এটা তোমাদের বাড়ির কাজ। চার্লস ল এর এই ডেফিনিশনটা তোমরা বই থেকে বের করে লিখবা। ওকে, আসো। এখন ধরো এখন ধরো এখানের মধ্যে আমরা একটা কাহিনী করতে পারি, সেটা হচ্ছে তোমার এই যে এটা আছে, হ্যাঁ, এই যে এটা আছে, এটাকে কি বলা যায়, এটাকে আমরা ভি নট বলতে পারি না? এটা তো ভি নটই ছিল, ঠিক না? এটাকে আমরা ভি নট বলতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে ভি নট, এটা হচ্ছে আমাদের ভি নট, এটা হচ্ছে ভি নট, এটা হচ্ছে ভি নট। আর এই যে ভি আছে, এই ভিটা কি, এই ভিটা হচ্ছে 273 ভাগের, ভি নটের 273 ভাগের 1 ভাগ। ভি নটের 273 ভাগের 1 ভাগ, বুঝে গেছে? ভি নটের 273 ভাগের 1 ভাগ। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, আমরা এটার পরিবর্তে লিখতে পারি যে ভি নটের 273 ভাগের 1 ভাগ, ভি নটের 273 ভাগের 1 ভাগ, ভি নটের 273 ভাগের 1 ভাগ, এটাই তো ভি, ঠিক না? তুমি যদি এখান থেকে ভি এর ভ্যালু বের করো, ভি ইজ ইকুয়ালস টু কি হবে, ভি নটের 273 ভাগের 1 ভাগ। বুঝে গেছে? তো তুমি ওই জিনিসটাই তুমি এখানে বসাই দিছো। ভেরি গুড। আসো। আসো, এখন দেখো কি হবে। এখন ধরো তুমি এখান থেকে কি করছো, তুমি এখান থেকে ধরো ভি নট কে কমন নিয়ে নিছো। আচ্ছা, ভি নট কে কমন নেওয়ার দরকার নেই, তুমি এটাকে এভাবে রাখছো। এখন ধরো তুমি কি করছো, তুমি এখন আবার 2 ডিগ্রি, আবার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছো, আবার কি করছো, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছো। এবার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে কি হবে, এবার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে, এবার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ভলিউমটা চেঞ্জ হবে, ঠিক আছে। এখানে এটা ছিল ভি ওয়ান, এখন হচ্ছে ধরো ভি টু। ভলিউমটা চেঞ্জ হবে, ভলিউমটা কি পরিমাণ চেঞ্জ হবে, ভলিউমটা চেঞ্জ হবে হচ্ছে, ভলিউম চেঞ্জ হবে হচ্ছে তার ভলিউম, প্রথমত 1 ডিগ্রি সেলসিয়াসের ভলিউমটা তো থাকবে, এটা তো গায়েব হবে না, ঠিক আছে না? এখানের মধ্যে চেঞ্জটা হবে, আর চেঞ্জটা কি পরিমাণ হবে, চেঞ্জটা হবে তার, চেঞ্জটা হবে তার 0 ডিগ্রি সেলসিয়াসের ভলিউমের 273 ভাগের 1 ভাগ। 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তার ভলিউমের 273 ভাগের 1 ভাগ। বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। ক্লিয়ার? তাহলে তুমি এখান থেকে দিন শেষে কি পাচ্ছ, তুমি এখান থেকে দিন শেষে পাচ্ছ হচ্ছে ভি নট প্লাস 2 ভি নট। বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। এখন দেখো, এখন ধরো তুমি আরো 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াইছো। তুমি কি করছো, আরো 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াইছো, ঠিক আছে। আরো 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াইলে টেম্পারেচার কত হবে, 3 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে এট 3 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ভলিউম কত হয়ে যাচ্ছে দেখো। 3 ডিগ্রি সেলসিয়াসে প্রথমত ভি টু এর ভলিউমটা থাকবে, প্রথমত ভি টু এর ভলিউমটা থাকবে, প্রথমত ভি টু এর ভলিউমটা থাকবে। আর ভলিউমের চেঞ্জ কত হবে, ভলিউমের চেঞ্জ হবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে যে ভলিউম ছিল তার 273 ভাগের 1 ভাগ, তার 273 ভাগের 1 ভাগ, তার 273 ভাগের 1 ভাগ। বুঝে গেছে? আসো। এখন তোমার এখান থেকে কি আসতেছে, তোমার এখান থেকে আসতেছে হচ্ছে, তোমার এখান থেকে আসতেছে হচ্ছে ভি নট প্লাস 3 ডিভাইডেড বাই 273, 3 ডিভাইডেড বাই 273 ভি নট। বুঝে গেছে বিষয়টা? এখন দেখো, এখন আমরা এখানে একটা জিনিস খেয়াল করতেছি যে তুমি এখানে 1 দিলে এখানে 1 বসে, তুমি এখানে 2 দিলে তোমার এখানে 2 বসে, তুমি এখানে 3 দিলে তোমার এখানে 3 বসে। এখন এটা কেন হচ্ছে, তোমরা এটা আক্কেল বুদ্ধি থাকলে এটা বোঝার কথা। তাহলে আমরা যদি এখানে কি দিই, এখন আমরা যদি এখানের মধ্যে দিই that at t degree Celsius temperature, at t degree Celsius temperature, volume of the gas will be v naught plus t divided by 273 v naught.
আশা করি বুঝা গেছে। এখন দেখো, এখন এখানের মধ্যে আমরা ভি নট কে যদি কমন নিই, ভি নট কে কমন নিলে আমরা কি পাবো, 1 প্লাস টি ডিভাইডেড বাই 273। বুঝা গেছে, আমরা এটা পাবো, আমরা এটা পাবো। আসুন, এতটুকু পর্যন্ত আমরা বুঝছি, এতটুকু পর্যন্ত আমরা বুঝছি। তাহলে এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে চার্লস ল অনুসারে টি ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের ভলিউমের ফর্মুলা, টি ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের ভলিউমের ফর্মুলা। ঠিক আছে? আসো, মানে এখান থেকে আমরা একটা কাহিনী করতে পারি, এখান থেকে আমরা একটা কাহিনী করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে যদি এলসিএম নিয়ে ফেলি এই জায়গাটাতে, তাহলে 273 আমাদের এলসিএম আসতেছে, আর উপরে কি হচ্ছে 273 প্লাস টি, 273 প্লাস টি, 273 প্লাস টি। তো একটা জিনিস খেয়াল করো, তোমার যদি কি কি করা হয়, যদি ডিগ্রি সেলসিয়াসের সাথে, যদি ডিগ্রি সেলসিয়াসের সাথে কি করা হয়, কখনো 273 অ্যাড করা হয়, তখন আমরা কি পাই, তখন আমরা কেলভিনে টেম্পারেচারটা পেয়ে যাই, তখন আমরা কেলভিনে টেম্পারেচারটা পেয়ে যাই। বুঝা গেছে? তাহলে উপরের টেম্পারেচারটা কি হবে, কেলভিনে টেম্পারেচারটা হবে, কেলভিনে টেম্পারেচারটা হবে। তাহলে কেলভিনের টেম্পারেচারকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। বুঝা গেছে? ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি, ডিভাইডেড বাই 273। তাহলে দেখো আমাদের ভি নট টি, ভি নট টি ডিভাইডেড বাই 273, এটা এটা কি, এটা হচ্ছে তোমার টি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ভলিউম, টি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গ্যাসের ভলিউম, টি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গ্যাসের ভলিউম। ভি নট কি, ভি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের ভলিউম। ক্যাপিটাল টি কি, ক্যাপিটাল টি হচ্ছে তোমার এই টি ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিলে যে টেম্পারেচারটা পাবো ওটা, আর 273 হচ্ছে 273, এটা নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। এখন এখন আমরা এখান থেকে একটা গ্রাফে যাব, ঠিক আছে, একটা গ্রাফে যাব, চার্লস লয়ের গ্রাফে যাব, আমরা চার্লস লয়ের গ্রাফে যাব। তো চার্লস লয়ের গ্রাফ গুলোতে চাই, চার্লস লয়ের গ্রাফ আছে কয়টা, চার্লস লয়ের গ্রাফ আছে হচ্ছে দুইটা। চার্লস লয়ের গ্রাফ আছে কয়টা, চার্লস লয়ের গ্রাফ আছে হচ্ছে দুইটা। আসো, চার্লস লয়ের যে দুইটা সুন্দর সুন্দর গ্রাফ আছে, ওই দুইটা সুন্দর সুন্দর গ্রাফে চলে যায়। তো চার্লস ল দিন শেষে কি, চার্লস ল দিন শেষে কি, আচ্ছা গ্রাফ লেখার জন্য এইসব জিনিস কিন্তু মানে মাথায় রাখতে হবে, নাহলে এগুলো ছাড়া তুমি গ্রাফ কখনো ড্র করতে পারবে না। ভি প্রপোর্শনাল টু টি, এটাই হচ্ছে তোমার চার্লস ল, ঠিক না? ভি প্রপোর্শনাল টু টি, এটাই হচ্ছে তোমার চার্লস ল। এখন তোমরা বলবা যে ভাইয়া এখানে তো শর্ত ছিল যে নাম্বার অফ অ্যামাউন্ট অফ গ্যাস কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার অফ গ্যাস কনস্ট্যান্ট বলছে, আমি জানি তো বাবা কনস্ট্যান্ট থাকবে, আমি কি জানি না? অবশ্যই অবশ্যই জানি। কিন্তু আমার ওই জিনিসগুলো দরকার নেই গ্রাফ ড্র করার জন্য। গ্রাফ ড্র করার জন্য জাস্ট সম্পর্কটা দরকার, জাস্ট রিলেশনটা দরকার, যে কোনটা বাড়লে কোনটা কমতেছে, বা কোনটা বাড়লে কোনটা বাড়তেছে। ঠিক আছে? এখন তুমি কি করছো, ভি প্রপোর্শনাল টু টি, তুমি এখানের মধ্যে ভি ভার্সেস টি গ্রাফ ড্র করবে দুইটা। ভি ভার্সেস টি গ্রাফ মানে হচ্ছে কি, ভার্সেস এর আগে যে থাকে, ভার্সেস এর আগে যে থাকে ও থাকে কোথায়, ও থাকে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, আর ভার্সেস এর পরে যে থাকে ও থাকে হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসে। তো তুমি এটা দুইভাবে করতে পারো, তুমি এটা ডিগ্রি সেলসিয়াসে করতে পারো, কেলভিনে করতে পারো। ধরো তুমি এটা ক্যালভিনে করতেছো, ঠিক আছে? ধরো তুমি এটা ক্যালভিনে করতেছো, ক্যালভিনে করলে তোমার এখানের মধ্যে গ্রাফটা কিরকম হবে দেখো, তোমার এখানে কি টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, তো টেম্পারেচার বাড়ালে ভলিউমও বাড়তেছে, তুমি দেখো টেম্পারেচার বাড়াইতেছো ভলিউম বাড়তেছে, টেম্পারেচার বাড়তেছো ভলিউমও বাড়তেছে। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। তো এটা হইলো কি তোমার ভি ভার্সেস টি গ্রাফ। এখন আমি আরেকটা ভি ভার্সেস টি গ্রাফ করব, কিন্তু ওটার সাথে এটার একটা ব্যতিক্রম থাকবে। ওটা তো হবে কি জানো, ওটা তো হবে হচ্ছে তোমার এখানের মধ্যে এটা ক্যালভিন থাকবে না, এটা কি হয়ে যাবে, এটা ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, এটা ক্যালভিন না, এটা ডিগ্রি সেলসিয়াস। এটা কি হবে, এটা ডিগ্রি সেলসিয়াস, এটা ডিগ্রি সেলসিয়াস হবে। এখন এটা ডিগ্রি সেলসিয়াস হলে একটা জিনিস মাথায় রাখো, তোমার আহ এখানের মধ্যে আমরা কিন্তু কার্ভটাকে তুলে নিয়ে চলে আসছি, ঠিক না? আমরা কার্ভটাকে তুলে নিয়ে চলে আসছি, এই ধরো কার্ভটাকে আমরা এখানের মধ্যে তুলে নিয়ে চলে আসছি। এখন দেখো কার্ভের যেটা ফুট পয়েন্ট ছিল, এই ফুট পয়েন্টটা কি ডিনোট করতেছিল, এই ফুট পয়েন্টটা আমাদের দুইটা জিনিস ডিনোট করতেছিল। এই ফুট পয়েন্টের মধ্যে ভলিউম কত, এই ফুট পয়েন্টের মধ্যে ভলিউম হচ্ছে 0, এই ফুট পয়েন্টে টেম্পারেচার কত, এই ফুট পয়েন্টের টেম্পারেচার হচ্ছে 0 কেলভিন। ঠিক আছে? এখন দেখো আমাদের এই ফুড পয়েন্টটা কি ডিনোট করতেছে, এই ফুড পয়েন্টটা ডিনোট করতেছে দ্যাট ভলিউম ইজ ইকুয়ালস টু 0 আর টেম্পারেচার ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তো দেখো তোমার এখানে ছিল হচ্ছে 0 কেলভিন, এখানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 কেলভিন আর 0 ডিগ্রি সেলসিয়াস কি একই জিনিস? না, একই জিনিস না। তাই বলে আমাদের ফুড পয়েন্ট এখানে থাকতে পারবে না, এখানে থাকতে পারবে না। এখন আমরা কি করব, আমরা এখন প্রশ্ন হতে পারে কোথায় থাকবে, আসো কোথায় থাকবে ওটা বলি। আমি বলি কোথায় থাকবে, 0 কেলভিনে থাকবে, 0 কেলভিনে থাকবে, 0 কেলভিনে থাকবে। তো তুমি যদি এখানে পেছনের দিকে যাইতে থাকো, তুমি একটা পয়েন্টে পৌঁছাবে, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে তোমার -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস, এটাকেই বলা হয় 0 কেলভিন। এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের 0 কেলভিন। ঠিক আছে? তো তোমার এই যে ফুড পয়েন্টটা থাকবে, ফুড পয়েন্টটা কই থাকবে, ফুড পয়েন্টটা থাকবে হচ্ছে এখানে, ফুড পয়েন্টটা থাকবে হচ্ছে এখানে। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড,
ভেরি গুড, ঠিক আছে। তো তোমার এখানের মধ্যে কার্ভটা আশা করি বুঝা গেছে। এখন পরীক্ষার হলের মধ্যে কার্ভটাকে মানে এদিক দিয়েও লম্বা করে দিবা আর কি, ঠিক আছে। আমি বলি কিরকম করবা, মানে হচ্ছে কিছুটা এরকম রাখবা কার্ভটাকে। হ্যাঁ, ভেরি গুড। ওকে, আশা করি বুঝছো। তো আমাদের আমাদের এই চার্লস লয়ের দুইটা কার্ভ আমাদের এখন ক্লিয়ার হয়ে গেল। চার্লস লয়ের দুইটা কার্ভ আমাদের এখন ক্লিয়ার হয়ে গেল। এখন এই যে জিরো ক্যালভিন আছে, এই যে জিরো ক্যালভিন আছে, তুমি যদি একটু ভালো করে দেখো জিরো ক্যালভিনে কি বলছি, ভলিউম জিরো। জিরো ক্যালভিনে ভলিউম জিরো। পৃথিবীতে কোনো কিছুর কি ভলিউম জিরো হতে পারে? পৃথিবীতে কোনো কিছুর কি ভলিউম জিরো হতে পারে? পৃথিবীতে কিছু আছে, ধরো ভলিউম জিরো মানে কি, ভলিউম জিরো হওয়া মানে হচ্ছে সে কোনো স্পেস নিতেছে না। তো পৃথিবীতে কোনো ম্যাটার কি কোনো স্পেস নেওয়া ছাড়া থাকতে পারে? এটা তো অসম্ভব ব্যাপার না। এগুলো অসম্ভব ব্যাপার না যে কোনো একটা ম্যাটার কি স্পেস না নিয়ে আসে, এটা অসম্ভব ব্যাপার, এটা সম্ভবই না। তো তোমার এখানে গ্যাসেরও ভলিউম জিরো হবে, এটা কি সম্ভব? এটা তো সম্ভব না, এটা কাল্পনিক কথাবার্তা, এটা থিওরিটিক্যাল কথাবার্তা, ঠিক আছে। এটা থিওরিটিক্যাল কথাবার্তা, এটা থিওরিটিক্যাল কথাবার্তা। কথাবার্তাটা হচ্ছে কিছুটা এরকম, কথাবার্তাটা হচ্ছে কিছুটা এরকম যে চার্লস ল থেকে আমরা জানি টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়বে, টেম্পারেচার কমালে ভলিউম কমবে। তো আমরা টেম্পারেচার কমাইতে 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 এমন একটা টেম্পারেচার পাবো থিওরিটিক্যালি যে টেম্পারেচারের মধ্যে ভলিউম কি হবে, জিরো হবে। আর এটা কিন্তু থিওরিটিক্যালি জিরো হবে, এটা কিন্তু কখনো কি হবে না, প্র্যাকটিক্যালি কিন্তু জিরো হবে না। কারণ প্র্যাকটিক্যালি কোনো একটা ম্যাটারের ভলিউম জিরো হতে পারে না, কোনো একটা ম্যাটারের ভলিউম জিরো হতে পারে না। আশা করি বুঝে গেছে। তো চার্লস ল এর আমরা দুইটা ফিগার আমরা দেখে ফেললাম। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তোমাদের বোয়েলস ল শেষ, চার্লস ল শেষ, এখন আমরা করতেছি হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, ঠিক আছে। আসো আমরা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার করি। এই যে লিখার পরে যখন এরকম করে দেখি যে হ্যাঁ অনেকগুলো সুন্দর করে লেখাটা আসছে, কি যে শান্তি লাগে। আসো এখন আমরা করবো হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার আসলে পড়ে ফেলছি, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার আসলে পড়ে ফেলছি। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কি? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে যে টেম্পারেচারে কি হয়, যে টেম্পারেচারে গ্যাসের ভলিউম থিওরিটিক্যালি জিরো হয়, যে টেম্পারেচারে গ্যাসের ভলিউম থিওরিটিক্যালি জিরো হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, তাকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা কত? আমরা এখানে দেখতেছি অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা জিরো কেলভিন। অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা কত? অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা জিরো কেলভিন। অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা হচ্ছে জিরো কেলভিন, ঠিক আছে। তো তুমি এটা এভাবে লিখবা, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারের মধ্যে গ্যাসের ভলিউম কি হয়ে যায়, গ্যাসের ভলিউম জিরো হয়ে যায়। এর অ্যাবসলিউট টেম্পারেচারটা হচ্ছে তোমার জিরো কেলভিন। এটাকে তুমি জিরো কেলভিনও বলতে পারো, আবার কি বলতে পারো, আবার বলতে পারো হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস। তুমি যে কোনো ইউনিটে তুমি এটাকে এক্সপ্রেস করতে পারো, এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। এখন দেখো এরপর আমরা কিন্তু অ্যাবসলিউট জিরো টেম্পারেচার নিয়ে অনেক কিছু শিখবো। তো প্রথমে আমার এরকম কোয়েশ্চেন আসতে পারে যে এটা আসলে আসছেও, এটা হচ্ছে যে বি নাম্বার কোয়েশ্চেন আসছিল, সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার চার্লস এর ফর্মুলা দিয়ে বের করতে। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার চার্লস এর ফর্মুলা দিয়ে বের করতে। আসো আমরা বের করি। আমরা এখন কি করবো, আমরা এখন করবো হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। আসো অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, 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 অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। আসো আমরা এখন চার্লস ল দিয়ে এটা বোঝার চেষ্টা করবো। আসো চার্লস ল দিয়ে এটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ইউজিং চার্লস ফর্মুলা। কি দিয়ে বুঝবো এটা? ইউজিং চার্লস ফর্মুলা। আগে বুঝে দিয়েছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কি, এখন জাস্ট চার্লস এর ফর্মুলা দিয়ে বের করবো, ঠিক আছে। ইউজিং চার্লস ফর্মুলা, ইউজিং চার্লস ফর্মুলা, ইউজিং চার্লস ফর্মুলা, ইউজিং চার্লস ফর্মুলা। বুঝে গেছে? তো আমাদের অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কি? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে কি হবে, যে টেম্পারেচারে তোমার ভলিউম জিরো হবে, যে টেম্পারেচারে তোমার ভলিউম গ্যাসের ভলিউম জিরো হবে, যে টেম্পারেচারে গ্যাসের ভলিউম কি হবে, জিরো হবে। তো এটা বের করা মানে কি, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বের করা মানে হচ্ছে তুমি একটা টেম্পারেচার বের করতেছো, ঠিক আছে। আর ওই টেম্পারেচারের ভলিউম কত, ওই টেম্পারেচারের ভলিউম হবে হচ্ছে জিরো। এখন আমরা জানি চার্লসের ফর্মুলা থেকে, চার্লসের ফর্মুলা বা চার্লস ল থেকে আমরা জানি দ্যাট টি ডিগ্রি সেলসিয়াসে আমাদের এটা হচ্ছে এরকম, দেখো টি ডিগ্রি সেলসিয়াস, এটা ভিটি দিয়ে স্মল টি দিয়ে কি বোঝাচ্ছে, টি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমাদের ভলিউম কত, ভলিউম হয় হচ্ছে V0 1 প্লাস টি ডিভাইডেড বাই 273। বুঝা গেছে বিষয়টা? টি ডিভাইডেড বাই 273। এখন তুমি কি বের করতেছো, তুমি বের করতেছো হচ্ছে অ্যাবসলিউট জিরো
টেম্পারেচার, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে একটা টেম্পারেচার। এখন ধরো টেম্পারেচারটা আমরা প্রথমে ডিগ্রি সেলসিয়াসে বের করবো, তাই বলে এটাকে ধরো আমরা স্মল টি দিলাম। ডিগ্রি সেলসিয়াসকে সাধারণত আমরা স্মল টি দিয়ে ডিনোট করি। তো যেহেতু আমরা ডিগ্রি সেলসিয়াসে বের করবো, তাই বলে এটাকে আমরা কি দিতে পারি, তাই বলে এটাকে আমরা স্মল টি দিতে পারি। ঠিক আছে, আমরা ধরো ডিগ্রি সেলসিয়াসে বের করে ফেলছি, সহজ হচ্ছে আমার জন্য এই কারণে, আর কিছু না। তুমি ডিগ্রি সেলসিয়াসে বের করে এটাকে পরে কেলভিনে নিয়ে যেতে পারো, কোনো আপত্তি নেই। ঠিক আছে, তো ভলিউম অ্যাট স্মল টি ইজ ইকুয়ালস টু 0। আসো, তো তোমার এটা যেহেতু তুমি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বের করতে চাচ্ছ, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের মধ্যে ভলিউম কত হবে, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের মধ্যে তোমার ভলিউম হবে, অর্থাৎ তোমার গ্যাসের ভলিউম হবে 0। ঠিক আছে, এরপরে দেখো ভি নট 1 প্লাস টি ডিভাইডেড বাই 273, বুঝা গেছে? এখন আসো, এখন আমরা ধীরে ধীরে আগাই। এখন ধর আমরা ভি নটটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, ভি নটটাকে এদিকে পাঠিয়ে দিলে কি হবে, 0 হয়ে যাবে। এদিক দিয়ে কি থাকবে, এদিক দিয়ে থাকবে হচ্ছে আমাদের 1 প্লাস 273, বুঝে গেছে বিষয়টা? 1 প্লাস 273, এখন 1টাকে আমরা ওদিকে পাঠিয়ে দিলাম। 1টাকে এদিক দিয়ে পাঠিয়ে দিলে কি হবে দেখো, 1টাকে এদিক দিয়ে পাঠিয়ে দিলে 1টা এদিক দিয়ে আসে কি হয়ে যাবে, 1টা এদিক দিয়ে আসে মাইনাস হয়ে যাবে, 1টা এদিক দিয়ে আসে মাইনাস হয়ে যাবে। এরপর দিক দিয়ে কি থাকবে, t ডিভাইডেড বাই 273। এখন 273 কে যদি আমি সাইড চেঞ্জ করে এদিকে পাঠিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 273 ইজ ইকুয়ালস টু টি। তো দেখো কোন টেম্পারেচারের মধ্যে আমাদের ভলিউম থিওরিটিক্যালি 0 হচ্ছে, -273। এখন বলো এটা কি সেলসিয়াস টেম্পারেচার না? অবশ্যই অবশ্যই সেলসিয়াস টেম্পারেচার। তাই বলে আমরা বলতে পারি যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কত, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস, বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। সেটা হলো তোমার অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এখন দেখো, এখন এটাকে আমরা ক্যালভিনে নিতে পারবো। এখন সেলসিয়াস থেকে ক্যালভিনে কি হবে না, সেলসিয়াস থেকে ক্যালভিনের নিয়ম হচ্ছে যে কি, তোমার যেটা সেলসিয়াস আছে ওটার সাথে তুমি সহজভাবে 273 যোগ করে দিবে। আর তুমি যদি এখানে 273 এর সাথে 273 যোগ করো, তাহলে তুমি কত পাবা, 0 পাবা। অর্থাৎ তোমার অ্যাবসলিউট টেম্পারেচার কে তুমি সেলসিয়াসে যদি এক্সপ্রেস করো, এটা কত হবে, সেলসিয়াসে এক্সপ্রেস করলে এটা হবে তোমার -273 ডিগ্রি সেলসিয়াস। আর যদি তুমি এটাকে কিসে এক্সপ্রেস করো, ক্যালভিনে এক্সপ্রেস করো, এটা হবে তোমার 0 ক্যালভিন। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। এখন তোমার এখানের মধ্যে বলতেছে, তোমার এখানের মধ্যে বলতেছে আহ, তোমার এখানের মধ্যে ক্যালভিন স্কেল যেটা আছে, হ্যাঁ, ক্যালভিন স্কেলটা হচ্ছে এমন একটা স্কেল যেটাকে তোমার কি করা হয়েছে, যেটাকে তোমার মানে যেটা স্টার্টিং পয়েন্ট, ওটা ধরা হয়েছে 0 ক্যালভিন। আর স্টার্টিং পয়েন্টটাই কি তোমার অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হয়ে গেল না? ক্যালভিন স্কেল কি একটা স্কেল, যে স্কেল দিয়ে আমরা কি করব, যে স্কেল দিয়ে আমরা টেম্পারেচার মাপবো। ক্যালভিন স্কেল কি একটা স্কেল, ক্যালভিন স্কেল কি একটা স্কেল, যে স্কেল দিয়ে আমরা কি করব, যে স্কেল দিয়ে আমরা টেম্পারেচার মাপবো, যে স্কেল দিয়ে আমরা টেম্পারেচার মাপবো। তো এই যে স্কেলটা আছে, এই স্কেলের যেটা স্টার্টিং পয়েন্ট আছে, এই স্কেলের যেটা স্টার্টিং পয়েন্ট আছে, স্টার্টিং পয়েন্টটাকে 0 ক্যালভিন ধরা হয়েছে, স্টার্টিং পয়েন্টটাকে 0 ক্যালভিন ধরা হয়েছে। তাই বলে এটাকে বলা হয়, বাংলায় আমরা বলি তাপমাত্রার পরম স্কেল। এখন এটা মনে হয় অ্যাবসলিউট স্কেল বলে মনে হয় ইংলিশে, তাও বইয়ের মধ্যে একটু দেখে নিবে। এটা আরেকটা হোমওয়ার্ক দিলাম, এই স্কেলটার নাম কি এটা দেখে নিবা। ঠিক আছে, সাধারণত স্কেলগুলোর মধ্যে কি থাকে, সাধারণত স্কেলগুলোর মধ্যে আমাদের মেল্টিং পয়েন্ট থাকে, বয়েলিং পয়েন্ট থাকে, মানে ওয়াটারের মেল্টিং পয়েন্ট, ওয়াটারের বয়েলিং পয়েন্ট, বুঝা গেছে? মেল্টিং পয়েন্ট থেকে বয়েলিং পয়েন্ট থেকে, এরপরে থাকে হচ্ছে তোমার মানে মেল্টিং পয়েন্ট থেকে বয়েলিং পয়েন্ট থেকে, এরপরে থাকে হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট, বুঝা গেছে? এরপরে থাকে হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট। এখন কেলভিন স্কেলের মধ্যে স্টার্টিং পয়েন্টটা কি, 0 ক্যালভিন। 0 ক্যালভিন কি, 0 ক্যালভিন হচ্ছে তোমার অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। আশা করি বুঝা গেছে। আহ হুম, এখন আমরা পড়বো হচ্ছে ল অফ প্রেসার। ল অফ প্রেসার একটা জিনিস মাথায় রাখতে হবে, ল অফ প্রেসার এটা দিছিল হচ্ছে গেইলুসেক। তো এটাকে বলা হয় গেইলুসেকস ল অফ প্রেসার। ঠিক আছে, এটা কি বলা হয়, এটাকে বলা হয় গেইলুসেকস ল অফ প্রেসার, এটাকে বলা হয় গেইলুসেকস ল অফ প্রেসার। তো কখনো যদি গেইলুসেকস ল অফ প্রেসার জিজ্ঞেস করে, তাহলে তুমি ল অফ প্রেসারটাই বলে দিবা। আসলে তোমার কেমিস্ট্রিতে কি গেইলুসেকস ল অফ প্রেসার বলে, কিন্তু আবার এখানে কখনো গেইলুসেকের নাম নেই, এখানে জাস্ট ল অফ প্রেসার দিয়ে রাখছে। ল অফ প্রেসার এটা হচ্ছে আসলে গেইলুসেকস ল অফ প্রেসার, বুঝা গেছে? ল of pressure, law of pressure, law of pressure, law of pressure, law of pressure, আসো ল অফ প্রেসারটা বোঝার চেষ্টা করো। ল অফ প্রেসারটা যদি একদম খাঁটি বাংলা ভাষায় বলি, সেটা হচ্ছে
তোমার প্রেসার প্রপোর্শনাল টু টেম্পারেচার। এটা হচ্ছে একদম খাঁটি বাংলা ভাষায় ল অফ প্রেসার। আর তুমি যদি এই জিনিসটা চিন্তা করো, এই জিনিসটা কিন্তু খুব কঠিন কিছু না। এই জিনিসটা কিন্তু খুব কঠিন কিছু না। দেখো কেন খুব কঠিন কিছু না, দেখো তোমার এখানের মধ্যে ধরো একটা কন্টেইনার আছে, ঠিক আছে, এই যে রেক্ট্যাঙ্গুলার শেপ বক্সটা, এটা ধরো তোমার একটা কন্টেইনার, ঠিক আছে, এটা ধরো তোমার একটা কন্টেইনার। এখন ধরো তুমি এখানের মধ্যে কি করতেছো, তুমি এখানের মধ্যে ধরো হিট দিচ্ছ। হিট দিলে কি হবে, হিট দিলে টেম্পারেচার বাড়বে। এন্ড টেম্পারেচার বাড়লে কি হবে, টেম্পারেচার বাড়লে তোমার এখানের মধ্যে যে গ্যাস মলিকুল গুলো আছে, এই গ্যাস মলিকুল গুলো কি করবে, গ্যাস মলিকুল গুলো এনার্জি পেয়ে দৌড়াদৌড়ি করবে, গ্যাস মলিকুল গুলো এনার্জি পেয়ে দৌড়াদৌড়ি করবে। এখন দেখো এনার্জি পেয়ে দৌড়াদৌড়ি কেন করে, এটা একটা প্রশ্ন হয় মাঝে মাঝে যে এনার্জি পেয়ে দৌড়াদৌড়ি কেন করে। দেখ তোমার যদি এনার্জি বাড়াই দিই তাহলে তুমি কি করবা, তুমি ফুটবল খেলবা, তুমি ক্রিকেট খেলবা, তুমি দৌড়াদৌড়ি করবা, ঠিক না? তোমার এনার্জি কমে গেলে না তুমি গিয়ে শুয়ে পড়ে থাকবা, তোমার এনার্জি বাড়াই দিলে তুমি দৌড়াদৌড়ি করবা। তো গ্যাস মলিকুলও কিছুটা তোমার মতো, গ্যাস মলিকুলকে এনার্জি দিয়ে গ্যাস মলিকুল কি করে, ছোটাছুটি করে। তো গ্যাস মলিকুল যখন ছোটাছুটি করবে, গ্যাস মলিকুল কি করবে, এই যে কন্টেনার আছে কন্টেনারের দেয়ালের মধ্যে আঘাত করবে, কন্টেনারের দেয়ালের মধ্যে বারবার আঘাত করবে। এই কন্টেনার দেয়ালের মধ্যে যে আঘাতটা করতেছে এটার কারণে তার কি বাড়তেছে, তার প্রেসারটা বাড়তেছে। এই কন্টেনার দেয়ালে আঘাত করাটাকেই তো তার প্রেসার বলতাম, ঠিক না? তাহলে কন্টেনার দেয়ালে যে সে আঘাত করতেছে, তাহলে গ্যাসের কি বেড়ে যাচ্ছে, প্রেসার বেড়ে যাচ্ছে। তো তুমি টেম্পারেচার বাড়াইছো, গ্যাসের কি বেড়ে যাচ্ছে, প্রেসার বেড়ে যাচ্ছে। এটা কিন্তু খুব কমন সেন্স একটা বিষয়। এরপর একটা জিনিস খেয়াল করো, এখানের মধ্যে কন্টেইনার যেটা আছে, কন্টেইনারের কি সাইজ বেড়ে যাচ্ছে, কন্টেইনারের সাইজ বাড়তেছে না। কন্টেইনারের সাইজ যেহেতু বাড়তেছে না, তার মানে কি, তার মানে হচ্ছে তোমার এখানের মধ্যে ভলিউমটা কি, ভলিউমটা হচ্ছে কনস্ট্যান্ট, ভলিউমটা হচ্ছে কনস্ট্যান্ট, ভলিউমটা হচ্ছে কনস্ট্যান্ট। আর এখান থেকে কি গ্যাসের অ্যামাউন্টটা কি বের হইতে পারতেছে, মানে কোনো গ্যাস পার্টিকেল কি বের হইতে পারতেছে না, তার মানে হচ্ছে সিস্টেমের মধ্যে গ্যাস পার্টিকেল একই থেকে যাচ্ছে। তার মানে নাম্বার অফ গ্যাস, অ্যামাউন্ট অফ গ্যাস হচ্ছে এখানের মধ্যে কনস্ট্যান্ট, অ্যামাউন্ট অফ গ্যাস হচ্ছে এখানের মধ্যে কনস্ট্যান্ট, অ্যামাউন্ট অফ গ্যাস হচ্ছে এখানের মধ্যে কনস্ট্যান্ট। আচ্ছা, চার্লস ল এর মধ্যে মনে হয় আমরা একটা জিনিস ভুলে গেছি। চার্লস ল এর মধ্যে একটা জিনিস আমরা করি নাই। আচ্ছা, ওটা আমরা একসাথে বলবো, ঠিক আছে, ওটা আমরা একসাথে করবো, সমস্যা নেই। ল অফ প্রেসারের পরে একসাথে ওটা আমরা জিনিসটা করবো। তো ল অফ প্রেসার কি বলতেছে, ল অফ প্রেসারটাকে তুমি ওইভাবে চিন্তা করতে হবে, চার্লসের মতন চিন্তা করতে হবে। তো তোমার 0°C এর মধ্যে প্রেসার, 0°C এর মধ্যে প্রেসার কত, 0°C এর মধ্যে তোমার প্রেসার হচ্ছে পি নট। 0°C প্রেসার হচ্ছে পি নট। তোমার 1°C বাড়ালে, 1°C বাড়ালে, 1°C বাড়ালে প্রেসার চেঞ্জ হবে, প্রেসার চেঞ্জ হবে। প্রেসার কি পরিমাণ চেঞ্জ হবে, আগে যে প্রেসার ছিল 0°C ওটা তো থাকবেই, আর এরপরে একটু বৃদ্ধি হবে। কতটুকু বৃদ্ধি হবে তোমার 0°C যে প্রেসার ছিল তার 273 ভাগের 1 ভাগ বেড়ে যাবে, তার 273 ভাগের 1 ভাগ বেড়ে যাবে, তার 273 ভাগের 1 ভাগ বেড়ে যাবে। মানে হচ্ছে এখানের মধ্যে যে ইনক্রিজ অফ প্রেসার আছে, ওই ইনক্রিজ অফ প্রেসার হচ্ছে যে তোমার, ওই ইনক্রিজ অফ প্রেসার হচ্ছে তোমার ইনিশিয়াল, অর্থাৎ 0°C এর মধ্যে যে প্রেসার আছে ওই প্রেসারের 273 ভাগের 1 ভাগ, 273 ভাগের 1 ভাগ। বুঝা গেছে? ভেরি গুড। এখন দেখো, এখন তুমি এখান থেকে আবারও এরকম করতে পারো যে কি at 2°C করলে P2 is equals to কি হয়, P naught plus 2P naught divided by 273। ঠিক আছে, এখন আমি আশা করি তুমি এই বিষয়গুলো বুঝতেছো, কারণ আমি চার্লসেরটা ভালো করে বুঝাইছি। এরপরে যদি আমি লিখি at 3°C, তাহলে P3 is equals to কি হবে, P3 হবে হচ্ছে P naught plus 3P naught divided by 273। এখন ধরো আমি এখানের মধ্যে একটা আমি এখানের মধ্যে কি করতে পারি, একটা কথা বলতে পারি যে আমি এখানের মধ্যে 1 বসালে এখানে 1 বসে, এখানে 2 বসালে এখানে 2 বসে, এখানে 3 বসালে এখানে 3 বসে। তাহলে আমি এটাও বলতে পারি যে at T°C temperature, pressure at T°C temperature will be P naught plus T P naught divided by 273। তো আমরা এখান থেকে যদি P naught কে কমন নিয়ে ফেলি, আমরা যদি এখান থেকে কাকে কমন নিয়ে ফেলি, যদি আমরা এখান থেকে P naught কে কমন নিয়ে ফেলি, তাহলে আমার এখানে থাকে 1 plus T divided by 273, 1 plus T divided by 273। ঠিক আছে, 1 plus T divided by 273। এখন দেখো, এখন তুমি যদি এখানের মধ্যে নিচের মধ্যে কি নিয়ে নাও, নিচের মধ্যে 273 কে এলসিএম নিয়ে নাও, তাহলে 273 নিচে থাকবে, উপরে থাকবে হচ্ছে T plus 273, উপরে থাকবে T plus 273। এখন দেখো T কি, T হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস একটা টেম্পারেচার। তো তুমি ডিগ্রি সেলসিয়াসের কোনো টেম্পারেচারের সাথে যদি 273 অ্যাড করো, তাহলে তোমার সেই টেম্পারেচারটা তুমি আবার কিসে পেয়ে যাও, ক্যালভিনে পেয়ে যাও। অর্থাৎ উপরে তুমি টেম্পারেচারটা কিসে পাবা, ক্যালভিন ইউনিটে পাবা, ক্যালভিন ইউনিটে পাবা। ঠিক আছে, তাহলে উপরে টেম্পারেচারটা তুমি ক্যালভিন ইউনিটে পাবা। ক্যালভিন ইউনিটের টেম্পারেচারকে আমরা কি দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। তাহলে আমরা এখানের মধ্যে কি শিখে ফেললাম, আমরা এখানের মধ্যে শিখে ফেললাম হচ্ছে
ল অফ প্রেসার অথবা গেলুসেক্স ল অফ প্রেসার অথবা গেলুসেক্স ল অফ প্রেসার অথবা গেলুসেক্স ল অফ প্রেসার। হ্যাঁ, এখান থেকে আমরা এখানে এটার পরে আমরা আরেকটা ল পড়বো, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। এরপর আমরা কিছু মজার জিনিস দেখবো, ঠিক আছে? কিছু মজার জিনিস দেখবো, কিছু মজার জিনিস দেখবো। আসো আসো, এখন আমরা কি পড়বো? অ্যাভোগাড্রোস ল পড়বো। এখন আমরা পড়বো হচ্ছে অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল, হ্যাঁ, অ্যাভোগাড্রোস লটা কিরকম? অ্যাভোগাড্রোস ল, অ্যাভোগাড্রোস লটা খুব সুন্দর। অ্যাভোগাড্রোস লটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ। অ্যাভোগাড্রোস লটা কি? অ্যাভোগাড্রোস লটা হচ্ছে, তোমার এখানে ধরো কি আছে, তোমার এখানের মধ্যে ধরো তোমার এখানের মধ্যে ধরো দুইটা কন্টেইনার আছে, ঠিক আছে? তো প্রথম কন্টেইনারটা ড্র করি। তোমার প্রথম কন্টেইনারটা ড্র করলাম, হ্যাঁ, তোমার প্রথম কন্টেইনার ড্র করলাম। এরপরে এই একই কন্টেইনারটাকে আবার নিলাম, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো, এই দুইটা কন্টেইনারের মধ্যে ভলিউম কি একই না? এই দুইটা কন্টেইনারের মধ্যে ভলিউম একই, এই দুইটা কন্টেইনারের মধ্যে ভলিউম একই। এখন এই দুটো কন্টেইনারের মধ্যে যদি টেম্পারেচার এবং প্রেসারও একই হয়, যদি টেম্পারেচার এবং প্রেসারও একই হয়, তাহলে এই দুটো কন্টেইনারে যে গ্যাসের অ্যামাউন্ট আছে, ওই গ্যাসের অ্যামাউন্টের মোল সংখ্যাও কি হবে? ওই গ্যাসের অ্যামাউন্টের মোল সংখ্যাও একই হবে, ওই গ্যাসের অ্যামাউন্টের মোল সংখ্যাও একই হবে, ঠিক আছে? তো এই যে অ্যাভোগাড্রোস লটা আছে, অ্যাভোগাড্রোস লটাকে কিভাবে বলা হয়? অ্যাভোগাড্রোস লটা কিভাবে বলা হয়? এট কনস্ট্যান্ট টেম্পারেচার, অথবা এরকম কনস্ট্যান্ট না বলে সেম বলাটা বেটার। ইফ না বল, এটাই ভাবে বলা হয় যে at same temperature and pressure, at same temperature and pressure, at same temperature and pressure, gases of equal volume, gases of equal volume, gases of equal volume contain equal amount of gases, contain equal amount of gases। বুঝা গেছে বিষয়টা? আশা করি বুঝা গেছে। এটা কিন্তু খুব সিম্পল একটা টপিক ছিল, ঠিক আছে? খুব সিম্পল একটা টপিক ছিল। তো আমরা অ্যাভোগাড্রোস লটাও শেষ করে ফেললাম। তো অ্যাভোগাড্রোস লটা কিভাবে ডিনোট করে? অ্যাভোগাড্রোস লটা কিভাবে ডিনোট করে? v প্রপোর্শনাল টু n, v প্রপোর্শনাল টু n, v প্রপোর্শনাল টু n। এখন দেখো, প্রপোর্শনালিটি সাইন থাকলে আমরা একটা কাজ করতে পারি, প্রপোর্শনালিটি সাইন থাকলে আমরা একটা কাজ করতে পারি সব সময়। ওই কাজটা আমি এখন করব, প্রপোর্শনালিটি সাইন দিই। প্রপোর্শনালিটি সাইন ইউজ করে আমরা একটা সুন্দর কাজ করতে পারি, ওই কাজটা আমি এখন তোমাদেরকে করে দেখাবো। হুম, দেখো, প্রপোর্শনাল সাইন থাকলে কি করা যায়? প্রথমে আমরা ল গুলো একটু রিভাইজ করি, ঠিক আছে? তো প্রথমে কি ছিল আমাদের? প্রথমে ছিল হচ্ছে আমাদের বোয়েলস ল। বোয়েলস ল কি বলছিল? বোয়েলস ল বলছিল দ্যাট আমাদের কনস্ট্যান্ট টেম্পারেচারে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ভলিউম সেই গ্যাসের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হবে তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা বলছিল চার্লস ল। ঠিক আছে? এখান থেকে আমরা কি লিখছি? এখান থেকে আমরা লিখছি পিভি ইজ ইকুয়ালস টু কে। বুঝা গেছে? এখান থেকে আমরা কি লিখছিলাম? পিভি ইজ ইকুয়ালস টু কে। আচ্ছা, আমি একটু ভেঙে ভেঙে আসি, ঠিক আছে? আমরা এখানে প্রপোর্শনালিটি সাইন তোলার জন্য কি করব? একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনবো। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনার পরে আমরা এখানে কি করতে পারি? আমরা এখানের মধ্যে সাইড চেঞ্জ করে লিখতে পারি পিভি ইজ ইকুয়ালস টু কে। এই পিভি ইজ ইকুয়ালস টু কে থেকে আমরা লিখছিলাম P1V1 ইজ ইকুয়ালস টু P2V2। বুঝা গেছে? হ্যাঁ, এটা আমরা লিখছিলাম। এখন আসো চার্লস লতে আসো। চার্লস লতে আসো। চার্লস ল কি বলছে? চার্লস ল কি বলছে দেখো। চার্লস ল কি বলে? 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 চার্লস ল বলে হচ্ছে, চার্লস ল বলে হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ভলিউম তার অ্যাবসলিউট টেম্পারেচারের উপর, তার অ্যাবসলিউট টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো আমরা এখানের মধ্যে কি করতে পারি? একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে পারি। তো আমরা এখানের মধ্যে কি দেখতেছি? v ডিভাইডেড বাই t ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখন দেখো, PV is equals to constant, এটা থেকে আমরা লিখছি P1V1 is equals to P2V2। এখন V by T is equals to constant, এটা থেকে কি লেখা যায় তো বলো তো দেখি? এটা থেকে খুব সুন্দর একটা জিনিস লেখা যায়। এটা থেকে লেখা যায় V1 by T1 is equals to V2 by T2, V1 by T1 is equals to V2 by T2। ক্লিয়ার? এই জিনিসটা লেখা যায়। তো দেখো, আমরা বোয়েলস ল থেকে আমরা P1V1 is equals to P2V2 পাইছি, চার্লস ল থেকে আমরা V1 by T1 is equals to V2 by T2 পাইছি। এবার আসো, এবার হচ্ছে যে আমাদের ল অফ প্রেসার। তো ল অফ প্রেসার কি বলে? ল অফ প্রেসার বলে দ্যাট
P proportional to T, P proportional to T if number of mole of gas and volume is kept constant. তো আমরা এখান থেকে লিখতে পারি এরকম যে প্রপোর্শনালিটি সাইন তুলে একটা কনস্ট্যান্ট আনতে পারি, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এখান থেকে আমরা লিখতে পারি পি বাই টি ইজ ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট, এখান থেকে লিখতে পারি পি বাই টি ইজ ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা লিখতে পারি পি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়ালস টু পি টু বাই টি টু ইজ ইকুয়ালস টু পি টু বাই টি টু। আমরা এইসব কথা লিখতে পারি, বুঝে গেছে? এসব কথা আমরা লিখতে পারি। তো আমাদের এরকম কিছু ফর্মুলা আসছে, ফর্মুলাগুলো খুব সুন্দর ফর্মুলা। এখন অ্যাভোগাড্রোস ল থেকেও যদি তোমার মন চাই তুমি করতে পারো। অ্যাভোগাড্রোস লটা কি হবে? অ্যাভোগাড্রোস লটা হবে অ্যাভোগাড্রোস লটা হবে আমাদের v1 বাই n1 is equals to v2 বাই n2। অ্যাভোগাড্রোস লটা কিরকম হবে? v1 বাই n1 is equals to v2 বাই n2। আসো অ্যাভোগাড্রোস লটা আমরা এখানের মধ্যে একটু ছোট করে লিখে ফেলি। অ্যাভোগাড্রোস ল থেকে যেটা আসবে, 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 অ্যাভোগাড্রোস ল থেকে যেটা আসবে সেটা হচ্ছে v1 বাই n1 is equals to v2 বাই n2। ক্লিয়ার? ভেরি গুড। আসো তো এই যে ইকুয়েশন গুলো লিখলাম, এই ইকুয়েশন গুলোর একটু মিনিং গুলো বলে দিই, ঠিক আছে? এই ইকুয়েশন গুলোর একটু মিনিং গুলো বলে দিই। তো দেখো বোয়েলস লর মধ্যে কি বলে? বোয়েলস লর মধ্যে বলা হচ্ছে তুমি প্রেসার বাড়ালে ভলিউম কমবে, ঠিক আছে? তুমি প্রেসার বাড়ালে ভলিউম কমবে। তো তুমি যদি প্রেসার চেঞ্জ করো, প্রেসার যদি তুমি পি1 থেকে পি2 তে নাও, তাহলে তোমার ভলিউম কি হবে? ভলিউমও চেঞ্জ হবে। প্রেসার বাড়ালে ভলিউমটা কমবে, প্রেসার কমালে ভলিউমটা বাড়বে, বুঝা গেছে? তো তোমার প্রেসারকে তুমি যদি পি1 থেকে পি2 তে নাও, তাহলে তোমার ভলিউম ভি1 থেকে ভি2 তে যাবে। আর ভলিউমটা এমন ভাবে চেঞ্জ হবে যাতে প্রেসার আর ভলিউমের প্রোডাক্ট যেটা থাকবে ওটা একই থাকে। চার্লস ল এরটা বুঝায়। চার্লস ল এরটা হচ্ছে যে চার্লস লর মধ্যে হচ্ছে তুমি যদি টেম্পারেচার বাড়াও তোমার ভলিউম বাড়বে, ঠিক আছে? ধরো তুমি টেম্পারেচার তুমি কি করছো? তুমি টেম্পারেচারকে চেঞ্জ করছো, টেম্পারেচারকে টি1 থেকে টি2 তে নিছো, তুমি টেম্পারেচারকে টি1 থেকে টি2 তে নিছো। এখন টেম্পারেচার তুমি যদি বাড়াও তাহলে ভলিউমও বাড়বে, টেম্পারেচার যদি তুমি কমাও ভলিউমও কমবে। আর ভলিউমের চেঞ্জটা এমন ভাবে হবে যাতে ভলিউম আর টেম্পারেচারের যে রেশিওটা আছে এটা প্রতিটা কেসে কি হচ্ছে, প্রতিটা মানে আবার বলি, তুমি যদি টেম্পারেচার বাড়াও তাহলে ভলিউম বাড়বে, তুমি যদি টেম্পারেচার কমাও তাহলে ভলিউম কমবে। তো তুমি যদি টেম্পারেচার টি1 থেকে টি2 তে নাও তাহলে ভলিউম ভি2 থেকে ভি2 তে যায়। এখন এখানে যদি তুমি টেম্পারেচার ইনক্রিজ করো এখানের মধ্যে টেম্পারেচার ইনক্রিজ হবে, এখানের মধ্যে যদি তুমি টেম্পারেচার ডিক্রিজ করো তাহলে এখানে টেম্পারেচার কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। মোট কথা হচ্ছে তুমি টেম্পারেচার ইনক্রিজ করো বা ডিক্রিজ করো, ভলিউম এমন ভাবে ইনক্রিজ বা ডিক্রিজ করবে যাতে ভলিউম আর টেম্পারেচারের রেশিওটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে, রেশিওটা কনস্ট্যান্ট থাকে। ল অফ প্রেসার দেখো, ল অফ প্রেসার হচ্ছে যে কি, তুমি যদি টেম্পারেচার দাও তাহলে প্রেসার বাড়বে, তুমি যদি টেম্পারেচার দাও তাহলে কি হবে? প্রেসার বাড়বে। তুমি যদি টেম্পারেচার দাও তাহলে প্রেসার বাড়বে। এখন তুমি যদি টেম্পারেচার টি1 থেকে টি2 তে করো, এখানের মধ্যে তুমি টেম্পারেচার বাড়াইতে পারো, তুমি টেম্পারেচার কমাইতে পারো। তুমি যদি টেম্পারেচার বাড়াও তাহলে প্রেসার বাড়তেছে, টেম্পারেচার কমাও তাহলে প্রেসার কমতেছে। তো তুমি এখানের মধ্যে টেম্পারেচার চেঞ্জ করলে প্রেসার এমন ভাবে চেঞ্জ হবে যাতে প্রেসার আর টেম্পারেচারের রেশিওটা কি থাকে? সেম থাকে। মানে তুমি টেম্পারেচার চেঞ্জ করার আগে প্রেসার আর টেম্পারেচারের যে রেশিও ছিল, টেম্পারেচার চেঞ্জ করার পরে প্রেসার আর টেম্পারেচারের রেশিও তাই থাকবে। এন্ড এরপরে হচ্ছে তোমার অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল আশা করি এটা বলতে হবে না, উপরে গুলো রিপিট করছি, এটা তুমি নিশ্চয়ই বুঝে ফেলতে পারতেছো। আর আরেকটা বিষয় হচ্ছে এগুলো হওয়ার জন্য এভাবে কম কোঅর্ডিনেশন মেনটেন করে একটার কারণে অন্যটার চেঞ্জ যেটা হচ্ছে, মানে প্রেসার বাড়লে তোমার ভলিউমটা এমন ভাবে চেঞ্জ হচ্ছে যে প্রেসার ভলিউমে প্রোডাক্টটা কনস্ট্যান্ট থাকতেছে। তো এই যে মানে এখানে একটা কোঅর্ডিনেশন আছে না, যে প্রেসার বাড়াচ্ছ ভলিউম কমতেছে, আর এমন ভাবে কমতেছে যাতে প্রোডাক্টটা কি থাকে? প্রোডাক্টটা কনস্ট্যান্ট থাকে। তো এখানের মধ্যে কোঅর্ডিনেশনটা আছে না, এই কোঅর্ডিনেশনটা কখন দেখা যাবে? যখন তোমার এই শর্তটা ফুলফিল করা হবে, মানে তোমার এখানে শর্তগুলো ফুলফিল করলেই তোমার এই ইকুয়েশন গুলো প্রযোজ্য। যদি এই শর্তগুলো না থাকে তাহলে এই ইকুয়েশন গুলো কি না? প্রযোজ্য না, এই ইকুয়েশন গুলো প্রযোজ্য না। বুঝা গেছে বিষয়টা? আশা করি বুঝা গেছে। তো এখান থেকে আগে পরে আমাদের কাছে কিন্তু কম্বাইন্ড ল শিখতে হবে। কম্বাইন্ড লটা আমি এখনই দেখাই দিতেছি। কম্বাইন্ড লটা কিভাবে শিখবা, কম্বাইন্ড লটা শিখবা কিভাবে শিখবো এটা দেখাইতেছি। হ্যাঁ, কম্বাইন্ড ল। তো তোমার কাছে কম্বাইন্ড ল এর জন্য কি লাগবে? তোমার কাছে কম্বাইন্ড ল এর জন্য এই এই কোয়েশ্চেনটা লাগবে। দেখো তোমার কাছে কম্বাইন্ড ল এর জন্য এই কোয়েশ্চেনটা লাগবে। কম্বাইন্ড ল বা কম্বাইন্ড ইকুয়েশন, বুঝছো? কম্বাইন্ড ল অথবা কম্বাইন্ড ইকুয়েশন। দেখো এই তিনটা লাগবে, বুঝে গেছে? এখন আমরা এই তিনটাকে নেক্সট পেজে নিয়ে যাচ্ছি। আসো হুম
আসো, তো তুমি একটা কাজ করতে পারো, তুমি এই যে এটা আছে এখানের মধ্যে নিচে একটা 1 দিয়ে দিতে পারো, ঠিক আছে? 1 দিলে কোনো অপরাধ হয়ে যাবে? এখানে যদি তুমি 1 দিয়ে দাও কোনো অপরাধ হবে? মোটেও না। তার মানে আমরা এখানের মধ্যে তিনটা কি পাচ্ছি? তিনটা রেশিও পাচ্ছি। তিনটা কি পাচ্ছি? তিনটা রেশিও পাচ্ছি। তো এই তিনটাকে কম্বাইন করলে আমরা একটা ইকুয়েশন পাবো, ওটার মধ্যেও কি থাকবে? ইকুয়াল টু দুই সাইডে রেশিও থাকবে, ইকুয়াল টু দুই সাইডে রেশিও থাকবে, ইকুয়াল টু দুই সাইডে রেশিও থাকবে। মানে এখানে সামথিং বাই সামথিং থাকবে, আবার এখানেও কি হবে? সামথিং বাই সামথিং থাকবে। তো এখন দেখো উপরে কি হবে নিচে কি হবে, দেখো ইকুয়াল টু বাম দিকে, দেখো ইকুয়াল টু বাম দিকে উপরে কারা আছে? প্রেসার ভলিউম। তো তুমি প্রেসার ভলিউম গুলাকে উপরে বসাই দিলা। বাম দিকে কি আছে? ইকুয়াল টুর উপরে ভলিউম আছে, তো ভলিউমকে একবার বসাইছো, আবার বসানোর দরকার নেই। বাম দিকে উপরে কি আছে? প্রেসার আছে, প্রেসারকে একবার বসাইছো আর বসানোর দরকার নেই। এখন দেখো নিচে কি আছে? নিচে 1 আছে, 1 কে বসানো যায় কথা না বসানো তার কথা। নিচে কি আছে? টেম্পারেচার আছে, ঠিক আছে? তাহলে তুমি টেম্পারেচারকে তুমি নিচে বসাইছো। এরপর তোমার এখানেও নিচে কি আছে? টেম্পারেচার আছে, তুমি টেম্পারেচারকে আগে একবার নিচে বসাইছো, তাই বলে আর বসানোর দরকার নাই। ঠিক একইভাবে তোমার ইকুয়াল টু ডান সাইডে রেশিওতে উপরে থাকতেছে তোমার প্রেসার আর ভলিউম, ঠিক আছে? তো তোমার এখানে উপরে প্রেসার আর ভলিউম আছে, এই কারণে বসাই দিছো। এরপরে দেখো এখানে ডান সাইডে কি আছে? ভলিউম আছে, তুমি এটাকে বসাতে চাইছো কিন্তু এখানে আগে থেকে ভলিউম আছে, এই কারণে বসা নাই। তুমি এখানে ইকুয়াল টু ডান সাইডে কি আছে? প্রেসার আছে, তুমি প্রেসারকে বসাতে চাইছো কিন্তু আগে থেকে বসে ফেলছো বলে তুমি আর এটাকে মানে ব্লু কালার প্রেসারটাকে আর আনো নাই, ঠিক আছে? তো এখন দেখো নিচে কি হবে? নিচে তোমার হবে হচ্ছে টেম্পারেচার, নিচে তোমার হবে হচ্ছে টেম্পারেচার। আশা করি বুঝছো। এটাকে আমরা বলি হচ্ছে কম্বাইন্ড ইকুয়েশন, এটাকে আমরা বলি হচ্ছে কম্বাইন্ড ইকুয়েশন। মোট কথা হচ্ছে তোমার তোমার একটা গ্যাসের কি থাকতে পারে? তোমার একটা গ্যাসের প্রেসার, ভলিউম, টেম্পারেচার এগুলো থাকবে। প্রেসার, ভলিউম, টেম্পারেচার দিয়ে মূলত আমরা গ্যাসের অবস্থাটাকে ডিটারমাইন করি, বুঝছো? প্রেসার, ভলিউম, টেম্পারেচার, ঠিক আছে? এখন ধরো তুমি এখানের মধ্যে কোন একটাকে চেঞ্জ করে দিছো, কোন একটাকে চেঞ্জ করে দিছো, বাড়াইতেও পারো কমাইতেও পারো, দেখা যাবে অন্য দুইটাও কি হয়ে যাবে? অন্য দুইটাও চেঞ্জ হয়ে যাবে, অন্য দুইটাও চেঞ্জ হয়ে যাবে, অন্য দুইটাও চেঞ্জ হয়ে যাবে। এখন কিভাবে চেঞ্জ হবে? এই ইকুয়েশনটা ফলো করে চেঞ্জ হবে। আর এই ইকুয়েশনটা ফলো করার জন্য এখানে কি কোনো শর্ত আছে? উত্তর হচ্ছে কোনো শর্ত নাই। আগের ইকুয়েশন গুলো, অর্থাৎ এখানের মধ্যে আমি এই যে সেকেন্ড ব্র্যাকেটের বাম দিকে যে ইকুয়েশন গুলো লিখছি এগুলোর জন্য কিন্তু শর্ত ছিল। প্রথমটার ক্ষেত্রে কি হইতে হবে? টি কনস্ট্যান্ট হইতে হবে, টেম্পারেচার কনস্ট্যান্ট হইতে হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হইতে হবে? দ্বিতীয়টার ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট হইতে হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট হইতে হবে। তৃতীয়টার ক্ষেত্রে কি হইতে হবে? ভলিউম কনস্ট্যান্ট হইতে হবে। আর সবগুলার ক্ষেত্রে তোমার নাম্বার অফ গ্যাস কি হইতে হবে? নাম্বার অফ গ্যাসও কনস্ট্যান্ট হইতে হবে। সবার ক্ষেত্রে নাম্বার অফ গ্যাস না, অ্যামাউন্ট অফ গ্যাস কি হইতে হবে? কনস্ট্যান্ট হইতে হবে। বুঝে গেছে? তো এখানে তোমার শর্ত আছে কিন্তু ওরকম কোনো শর্ত এখানে নাই। এখানে ওরকম কোনো শর্ত নাই। বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। এখন দেখো আহ, তোমাকে আমি এটার পরে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার আইডিয়াল গ্যাস ইকুয়েশন, ঠিক আছে? আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশনের জন্য আমাদের কাছে কি কি লাগবে? আইডিয়াল গ্যাস ইকুয়েশনের জন্য যা যা কিছু লাগবে তা তা আমরা নিয়ে নিব আগে। হ্যাঁ, আইডিয়াল গ্যাস ইকুয়েশনের জন্য আমাদের কি কি লাগবে? দেখো আইডিয়াল গ্যাস ইকুয়েশনের জন্য প্রথমে আমাদের এটা লাগবে। আচ্ছা, এখানের মধ্যে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা সুন্দর করে লিখে নিই। ভি প্রপোর্শনাল টু এন। এখানের মধ্যে কিন্তু ব্র্যাকেটের মধ্যে কি দিতে হবে? ব্র্যাকেটের মধ্যে দিতে হবে তোমার টেম্পারেচার আর প্রেসার কি কনস্ট্যান্ট, টেম্পারেচার আর প্রেসার কনস্ট্যান্ট, টেম্পারেচার আর প্রেসার কনস্ট্যান্ট, টেম্পারেচার আর প্রেসার কনস্ট্যান্ট। তোমার কাছে এভাবে এক্সপ্রেস করতে হবে এটাকে। আশা করি বুঝে গেছে। ভেরি গুড, ক্লিয়ার? তো দেখো তোমার কাছে এখানের মধ্যে কি বের করতে হবে? এখন আইডিয়াল গ্যাস ইকুয়েশন বের করতে হবে। আইডিয়াল গ্যাস কারা? আইডিয়াল গ্যাস হচ্ছে যারা তোমার বোয়েলস ল, চার্লস ল আর ল অফ প্রেসার, এই যে গ্যাস লস গুলো আছে, এই ল গুলো কাদের? গ্যাসের জন্য না। এই গ্যাস ল গুলো যারা যে কোনো টেম্পারেচার, যে কোনো প্রেসার, যে কোনো টেম্পারেচার, যে কোনো প্রেসারের মধ্যে যে যে কোনো টেম্পারেচার, যে কোনো প্রেসারের মধ্যে যদি কোনো একটা গ্যাস চার্লস ল, বোয়েলস ল, এরপরে ল অফ প্রেসার ফলো করে, তাহলে আমরা তাকে কি বলতে পারি? তাহলে আমরা তাকে আইডিয়াল গ্যাস বলতে পারি, ঠিক আছে? আমরা তাকে আইডিয়াল গ্যাস বলতে পারি। এখন আইডিয়াল গ্যাসের জন্য আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা বাইর করব, ঠিক আছে? সরি, আইডিয়াল গ্যাসের জন্য অ্যাভোগাড্রোস লটাকে ফলো করতে হবে যে কোনো টেম্পারেচার বা যে কোনো প্রেসারে। আসলে আইডিয়াল গ্যাস ল অফ প্রেসারটাকেও ফলো করে, কিন্তু যখন আমরা ডেফিনিশনে বলি তখন কিন্তু ল অফ প্রেসারটাকে মাঝে মাঝে উপেক্ষা করা হয়। আমি ব্যক্তিগতভাবে ল অফ প্রেসারটাকে উপেক্ষা করতে চাই না, তাই বলে আমি কি বলি জানো? আইডিয়াল গ্যাসের মধ্যে বলি হচ্ছে আইডিয়াল গ্যাসের যে ডেফিনিশনটা আমি দিই। আচ্ছা, আইডিয়াল গ্যাসের এই ডেফিনিশন আমি দিয়ে দিই, ঠিক আছে? আইডিয়াল গ্যাস কি? আইডিয়াল গ্যাস হচ্ছে ফলোস, আইডিয়াল গ্যাস হচ্ছে ফলোস, আইডিয়াল গ্যাস হচ্ছে ফলোস গ্যাস লস at any temperature and pressure। তো এটা হচ্ছে তোমার আইডিয়াল গ্যাস। বুঝা গেছে? এখন এই যে গ্যাস ল বললাম, এই গ্যাস ল এই দুইটা শব্দের মধ্যে আমি অনেক কিছুকে ঢুকাই ফেলছি, ঠিক আছে? সাধারণত এই গ্যাস লস এর পরিবর্তে কি লেখে? আইডিয়াল গ্যাস
Ideal gases are the gases which follows Boyle's law, Charles law, Avogadro's law at any temperature and pressure. ঠিক আছে, এখানে কিন্তু মাঝে মাঝে ল অফ প্রেসারটাকে উল্লেখ করে না, কিন্তু ল অফ প্রেসারটাকে উল্লেখ না করলেও গ্যাস, আইডিয়াল গ্যাস কিন্তু ল অফ প্রেসারকেও কি করে, এনি টেম্পারেচার আর এনি প্রেসারের মধ্যে ফলো করে। কিন্তু আইডিয়াল গ্যাস ইকুয়েশন যেটা আছে, আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা ডেরাইভ করার জন্য আমাদের যে বোয়েলস ল, চার্লস ল আর অ্যাভোগাড্রোস ল এনাফ, বোয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল এনাফ। ঠিক আছে, তো বোয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল থেকে কিভাবে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন পাবো? দেখো, বোয়েলস ল কি বলে? বোয়েলস ল বলে হচ্ছে volume directly proportional to কি, volume directly proportional to volume directly proportional to 1 by p, অর্থাৎ ভলিউম p এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু 1 by p এর সাথে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, এখানের মধ্যে তোমার কি, এখানের মধ্যে অ্যামাউন্ট অফ গ্যাস আর টেম্পারেচার কি, অ্যামাউন্ট অফ গ্যাস আর টেম্পারেচার হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তো বোয়েলস ল গেল, এরপর হচ্ছে ধরো চার্লস ল। চার্লস ল কি? চার্লস ল হচ্ছে তোমার, চার্লস ল হচ্ছে তোমার গ্যাসের যে ভলিউম আছে, হ্যাঁ, গ্যাসের যে ভলিউম আছে, এই ভলিউমটা কিসের সাথে প্রপোর্শনাল? এই ভলিউমটা হচ্ছে টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল, টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল। ভলিউম অফ গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস অ্যাবসলিউট টেম্পারেচার। এখানে শর্তটা কি? শর্তটা হচ্ছে অ্যামাউন্ট অফ গ্যাস আর প্রেসার অফ গ্যাস কি হবে? কনস্ট্যান্ট হবে। অ্যামাউন্ট অফ গ্যাস আর প্রেসার অফ গ্যাস কি হবে? কনস্ট্যান্ট হবে। এরপরে তোমার হচ্ছে যে কি, অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল, অ্যাভোগাড্রোস লটা কিরকম? অ্যাভোগাড্রোস লটা কিছু করে আগে দেখাইছি না? অ্যাভোগাড্রোস লটা হচ্ছে v proportional to n when pressure, temperature are constant. তো আমরা এই তিনটাকে কম্বাইন করে আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা পাবো। এই তিনটাকে কম্পেয়ার করে আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা পাবো। আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা বানানোর সময় আমরা চাইলে প্রেসার লটাকেও আসলে ইনক্লুড করতে পারি, কিন্তু প্রয়োজন পড়ে না। এই তিনটা দিয়ে আমরা শেষ করে দিতে পারবো, তাই বলে আমরা এই তিনটা দিয়ে শেষ করব। তার মানে এই না যে আইডিয়াল গ্যাস প্রেসার লটাকে ফলো করে না, আইডিয়াল গ্যাস কিন্তু ল অফ প্রেসারটাকেও কি করে, ফলো করে। এখন আমরা এই তিনটা থেকে এরকম লিখতে পারি যে মাঝখানে একটা প্রপোর্শনাল সাইন তিনটা ক্ষেত্রে দেখতেছি, তো মাঝখানে প্রপোর্শনাল সাইন দিয়ে দিলাম। বাম দিকে তিনটা ক্ষেত্রে কি আছে? বাম দিকে তিনটা ক্ষেত্রে ভি আছে, তাই বলে বাম দিকে ভি কে দিয়ে দিলাম। ডান দিকে, ডান দিকে এখানে কি আছে? এখানে 1 বাই পি আছে। ডান দিকে এখানে আছে হচ্ছে 1 বাই পি, এখানে আছে কি টি। ঠিক আছে, তাহলে উপরে আমরা টি কে দিলাম। এরপর এখানে কি আছে? এন, তাহলে উপরে আমরা কাকে দিলাম? এন কে দিলাম। বুঝে গেছে বিষয়টা? তো দেখো, আমরা এখানে এখানে এই যে ভলিউমের সাথে প্রেসার, টেম্পারেচার আর অ্যামাউন্ট অফ গ্যাস, ভলিউমের সাথে এই তিনটা জিনিসের সম্পর্কটাকে আলাদা আলাদা করে বলছি, আর এই জায়গায় একসাথে বলছি। এখান থেকে আমি কি বলতে পারবো? এখান থেকে আমি বলবো ভলিউম অ্যামাউন্ট অফ গ্যাসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ভলিউম টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ভলিউম প্রেসারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আমরা এখান থেকে বিষয়টা বলে ফেলতে পারতেছি, আমরা এখান থেকে বিষয়টা বলে ফেলতে পারতেছি। কারণ আমরা প্রপোর্শনালিটি সাইন তোলার জন্য কি আনবো? প্রপোর্শনালিটি সাইন তোলার জন্য একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনবো, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনবো। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে আমাদের আর, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে আমাদের আর, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে আমাদের আর। এখন তুমি বলবে এই ক্ষেত্রে কে কে কেন আনি নাই? দেখো, এই ক্ষেত্রে যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট আছে এটা একটা স্পেশাল প্রপোর্শনাল কনস্ট্যান্ট, তাই বলে এটাকে আমরা আর বললাম। পিভি is equals to nRT, PV is equals to nRT, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস, এটাই হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এটাই হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এটাই হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আশা করি বোঝা গেছে। তো আমরা আইডিয়াল গ্যাসকে এভাবেও ডিফাইন করতে পারি যে, যে গ্যাসগুলো, the gas which follows PV is equals to nRT at any temperature and pressure are called ideal gas, are called ideal gas। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। এখানে অনেক পড়া আছে, অনেক পড়া আছে। তো আমরা এখানে আইডিয়াল গ্যাসের যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে আমরা অনেক ভাবে লিখতে পারি। এই ইকুয়েশনটাকে কি করা যায়? অনেক ভাবে লিখা যায়। এই ইকুয়েশনটাকে অনেক ভাবে লিখা যায়। এই ইকুয়েশনটাকে কত ভাবে লিখা যায় আমি লিখে দেখাইতেছি। এখানে আছে হচ্ছে কি তোমার পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, তোমার এখানে আছে কি পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। তো এন যেটা আছে, এন হচ্ছে যে কি, এন হচ্ছে তোমার মোল নাম্বার অফ গ্যাসেস, এন হচ্ছে কি মোল নাম্বার অফ গ্যাসেস, এন হচ্ছে মোল নাম্বার অফ গ্যাসেস, n হচ্ছে মোল নাম্বার অফ গ্যাসেস, n হচ্ছে মোল নাম্বার অফ গ্যাসেস। তো মোল দিয়ে কি বুঝি? প্রথমে আসি মোল দিয়ে কি বুঝি? মোল দিয়ে কি বুঝি? মোল দিয়ে আমরা বুঝি হচ্ছে 6.02 into 10 to the power 23 t, 6.02 into 10 to the power 23 t। বুঝা গেছে? ধরো আমি বললাম তোমাকে যে এক মোল দিয়ে আমরা এটা বুঝতেছি, ঠিক আছে? ধরো তোমাকে আমি বললাম এক মোল, তোমাকে আমি বললাম কি, এক মোল কার্বন ডাইঅক্সাইড, এক মোল কার্বন ডাইঅক্সাইড, এক মোল কার্বন ডাইঅক্সাইড। এখন এটা কি একটা কম্পাউন্ড না? এটা কম্পাউন্ড, তাই বলে আমরা ওদিকে কি পাবো? মলিকিউল পাবো। এক মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 6.02 into 10 to the power 23 টি মলিকিউল, 10 to the power 23 টি
মলিকুল, 10 টু দি পাওয়ার 23টি মলিকুল, 10 টু দি পাওয়ার 23টি মলিকুল। বুঝে গেছে? ধরো আমি তোমাকে বললাম এখানের মধ্যে 1 মোল কার্বন, 1 মোল কার্বন, তাহলে আমরা এখানে বুঝবো 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23টি কার্বন অ্যাটমস, 10 টু দি পাওয়ার 23টি কার্বন অ্যাটমস, কার্বন অ্যাটমস, কার্বন অ্যাটমস, কার্বন অ্যাটমস। বুঝে গেছে? ভেরি গুড। এখন দেখো এখন আমরা পড়বো হচ্ছে কি অ্যাটমিক মাস, মলিকুলার মাস। অ্যাটমিক মাস, মলিকুলার মাস। অ্যাটমিক মাস কি? অ্যাটমিক মাস হচ্ছে 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 মাস অফ 1 মোল, mass of 1 mole atom, 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 mass of 1 mole atoms, mass of 1 mole atoms, 1 mole atoms মানে কি? mass of 6.02 into 10 to the power 23 টি atoms, 6.02 into 10 to the power 23 টি atoms এর mass কে আমরা বলবো atomic mass। বুঝে গেছে বিষয়টা? ক্লিয়ার? ভেরি গুড। এখন আসো মলিকুলার মাস। মলিকুলার মাস, মলিকুলার মাস, মলিকুলার মাস মানে কি? মলিকুলার মাস মানে হচ্ছে মাস অফ 1 মোল মলিকুলস, মাস অফ 1 মোল মলিকুলস। আচ্ছা 1 মোল না লিখে আমরা ডাইরেক্ট এটাই লিখি যে 6.02 into 10 to the power 23, 6.02 into 10 to the power 23, আমরা এটাই লিখি দেখি এর মধ্যে। এবার দেখো, এবার কিছু কথা বলবো, এগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, সহজ সহজ কিছু কথা বলবো। ধরো তুমি কি করলা, ধরো তুমি বাজারে গিয়ে দিহালি আলু নিলা, বড় বড় দিহালি আলু নিলা, ঠিক আছে? বড় বড় দিহালি আলু নিলা, আর দেখা গেল কি দিহালি আলু দিয়ে কত কেজি হইলো? দিহালি আলু দিয়ে 4 কেজি হলো, ঠিক আছে? এখন তুমি চাইলে এটাকে দিহালি আলুও বলতে পারো, চাইলে এটাকে 4 কেজিও বলতে পারো। বুঝা গেছে? এটা চাইলে তুমি দিহালি আলু বলতে পারো, আবার 4 কেজিও বলতে পারো। সরি 4 কেজি হবে না, হবে হচ্ছে ধরো 1 কেজি, ঠিক আছে? হবে কত? ধরো 1 কেজি হয়েছে, ঠিক আছে? তাহলে তুমি দিহালি আলুও বলতে পারো এটাকে, অথবা 1 কেজি আলুও বলতে পারো, ঠিক আছে? এটা তোমার ইচ্ছা। তুমি আলুর কোয়ান্টিটিও বলতে পারো, অথবা আলুর ভরটা বলতে পারো। তুমি দুইটা দিয়ে একই আলুগুলাকেই বুঝাবা। বুঝছো বিষয়টা? এখন দেখো, 1 মোল কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমি এতটি কার্বন ডাইঅক্সাইড মলিকুল বুঝাচ্ছি, আবার আমি কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার মাস দিয়েও এতটি মলিকুলের মাসটা, ভরটা বুঝাচ্ছি। বুঝা গেছে বিষয়টা? তুমি এখানের মধ্যে 2 হালি আলু বললেও তুমি যে আলুর কথা বলতেছো, 1 কেজি আলু বললেও তুমি সেই আলুর কথা বলতেছো। তুমি এখানের মধ্যে 6.02 into 10 to the power 23 টি কার্বন ডাইঅক্সাইড মলিকুল, কার্বন ডাইঅক্সাইড মলিকুলের কথা বলতেছো, কার্বন ডাইঅক্সাইড মলিকুলের কথা বলতেছো। তুমি এতটি কার্বন ডাইঅক্সাইডের মলিকুলের, তুমি যখন 6.02 into 10 to the power 23 টি কার্বন ডাইঅক্সাইড মলিকুল বলতেছো, তুমি তখন যে কার্বন ডাইঅক্সাইড মলিকুলকে বুঝাচ্ছ, তুমি কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার মাস দিয়ে তুমি সেই কার্বন ডাইঅক্সাইডকে বুঝাচ্ছ। কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার মাস কত? 44 গ্রাম, 44 গ্রাম। বুঝা গেছে বিষয়টা? আশা করি বুঝা গেছে। এরপরে দেখো, তুমি 1 মোল কার্বন দিয়ে যতটি কার্বন অ্যাটমকে বুঝাচ্ছ, তুমি কার্বনের অ্যাটমিক মাস দিয়ে ঠিক সেই পরিমাণ কার্বনকেই বুঝাচ্ছ। বুঝা গেছে? সে একই কার্বনকেই তুমি কার্বনের অ্যাটমিক মাস দিয়ে বুঝাচ্ছ। তাহলে 6.02 into 10 to the power 23 টি ভরকে আমরা এখানের মধ্যে লিখে দিতে পারি না? অবশ্যই অবশ্যই লিখে দিতে পারি। এটা কত হবে? এটা হবে আমাদের 12 গ্রাম, এটা হবে আমাদের 12 গ্রাম, এটা হবে আমাদের 12 গ্রাম। তো আমরা মোল রিলেটেড কিছু আইডিয়া তোমাদেরকে দিয়ে দিলাম, মোল রিলেটেড কিছু আইডিয়া তোমাদেরকে আমি দিয়ে দিলাম, মোল রিলেটেড কিছু আইডিয়া তোমাদেরকে দিয়ে দিলাম। এখন আসো, এখন আমরা একটু ফর্মুলা করি, মোলের ফর্মুলা করি কয়েকটা। মোলের একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে কি তোমার মোলের একটা ফর্মুলা আছে, মোলের একটা কি আছে, মোলের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে তোমার n is equals to w by n is equals to w by m, n is equals to w by m, n is equals to w by m। আর একটা ফর্মুলা আছে n divided by na, n divided by na, n divided by na। তো দেখো এখানে w দিয়ে কি বুঝাই? w দিয়ে বুঝাই হচ্ছে মাস অফ স্যাম্পল, w দিয়ে বুঝাই হচ্ছে মাস অফ স্যাম্পল, অথবা গিভেন মাস, মানে মোট কথা হচ্ছে, আচ্ছা বিষয়টা বুঝাচ্ছি, একটা কোয়েশ্চেন দিয়ে বিষয়টা বুঝো, এমনি এমনি বুঝবা না। m কি? m হচ্ছে ধরো তোমার মলিকুলার মাস, m হচ্ছে তোমার মলিকুলার মাস, m হচ্ছে তোমার মলিকুলার মাস, m হচ্ছে তোমার মলিকুলার মাস। এরপরে তোমার এখানের মধ্যে n কি? n হচ্ছে নাম্বার অফ অ্যাটমস, 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 n হচ্ছে নাম্বার অফ অ্যাটমস। na কি? na হচ্ছে তোমার অ্যাভোগাড্রো নাম্বার, মানে হচ্ছে 6.02 into 10 to the power 23। বুঝা গেছে? ধরো তোমাকে বলছে, হ্যাঁ, ধরো তোমাকে কি বলছে, ধরো তোমাকে বলছে, ধরো তোমাকে বলছে ধরো তোমাকে বলছে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কত মোল কার্বন ডাইঅক্সাইড আছে? 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কত মোল কার্বন ডাইঅক্সাইড আছে? ঠিক আছে? তাহলে তুমি এটা কিভাবে বের করো? তুমি এটা বের করবে হচ্ছে n is equals to w by m, n is equals to w by m। ঠিক আছে? তো
কোন একটা মাসের মধ্যে কত মোল আছে এটা বের করার সময় তোমার কাছে কি করতে হবে, n w বাই m ব্যবহার করতে হবে। তখন w দিয়ে কি বুঝাবে, যে পরিমাণটা দেয়া আছে কোয়েশ্চেনে ওটাকে বুঝাবে। বুঝা গেছে বিষয়টা? 88 গ্রাম। এরপর মলিকুলার মাস কি 44, তাহলে কত আসতেছে, তাহলে আসতেছে হচ্ছে 2 মোল। তাহলে আসতেছে কত, তাহলে আসতেছে হচ্ছে 2 মোল, তাহলে আসতেছে হচ্ছে 2 মোল। বুঝা গেছে বিষয়টা? বুঝা গেছে আশা করি। হ্যাঁ, অথবা তুমি এটাকে এভাবে বলতে পারো, ডাব্লিউটাকে এটা এভাবে বলতে পারো, ডাব্লিউ কে এভাবে বলতে পারো মাস অফ n মোল। মাস অফ n মোল মানে এই যে n আছে, n এর মধ্যে এই যে n আছে, n টা তো একটা মোল নাম্বার ঠিক না, এই মোল নাম্বারে কত মাস ওইটাই হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, তাহলে মাস অফ n এটাকে তুমি কিভাবে লিখতে পারো, মাস অফ n এটাকে তুমি লিখতে পারো মাস অফ n, এটাকে তুমি লিখতে পারো মাস অফ n। ঠিক আছে, এই যে মোল নাম্বারের এইসব জিনিস এগুলো আসলে প্র্যাকটিসের সাথে ভালো হয়, এগুলো এমনি এমনি ভালো হবে না। ঠিক আছে, এগুলো অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক প্র্যাকটিস করলে এগুলো অটোমেটিক ভালো হয়ে যাবে। এরপরে দেখো, এরপরে আরেকটাতে আসি আমরা। ধরো তোমার এখানের মধ্যে তোমাকে কোয়েশ্চেন করছে কি, তোমাকে কোয়েশ্চেন করছে হচ্ছে আহ তোমাকে কোয়েশ্চেন করছে হচ্ছে ধরো 12 ইন্টু, আচ্ছা 12 ইন্টু ইন্টু না দিয়ে 12 ইন্টু 10 টু দি পাওয়ার 12 into 10 to the power 23, তো আমরা এখানে ধরে দিলাম হচ্ছে 46। হ্যাঁ, 10 to the power 46 atoms of carbon dioxide, atoms of carbon dioxide হবে না, molecules of carbon dioxide হবে। ঠিক আছে, 12 into 10 to the power 6 molecules of carbon dioxide, molecules of carbon dioxide is equals to how many moles of carbon dioxide, কিভাবে বের করবা, কিভাবে বের করবা, n is equals to n divided by na। and এই ক্যাপিটাল এন কি বুঝে, ক্যাপিটাল এন বুঝে হচ্ছে নাম্বার অফ মলিকিউলস বা নাম্বার অফ অ্যাটমস। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে 12 ইনটু 10 টু দি পাওয়ার 46, আর এন এ দিয়ে কি বুঝাই, এন এ দিয়ে বুঝে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, সেটা হচ্ছে কি 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 6.02 into 10 to the power 23, 6.02 10 to the power 23। বুঝে গেছে? কারণ এখান থেকে যেটা বের হবে সেটাই হচ্ছে যে কি, সেটাই হচ্ছে মোল নাম্বার, সেটাই হচ্ছে কি এত এতটি কার্বন ডাইঅক্সাইড মলিকুলের মোল নাম্বার, এতটি কার্বন ডাইঅক্সাইড মলিকুলের মোল নাম্বার। বুঝে গেছে বিষয়টা? তাহলে তুমি এখানের মধ্যে এই যে n কে কি বলতে পারো, n কে বলতে পারো নাম্বার অফ অ্যাটমস অর মলিকিউলস ইন, নাম্বার অফ অ্যাটমস অফ মলিকিউলস ইন n, ইন স্মল n। বুঝে গেছে বিষয়টা? মানে এখানের মধ্যে এই যে এটা দেখছো, তোমার এখানে n দিয়ে কি বের হচ্ছে, মোল সংখ্যা বের হচ্ছে না, এই যে মোল সংখ্যা বের হচ্ছে, এত মোল কার্বন ডাইঅক্সাইডে কতটি অ্যাটম আছে, কতটি অ্যাটম বলছে, কতটি মলিকুল আছে, ওইটাই তো হচ্ছে ক্যাপিটাল এন। বুঝে গেছে? তো মোট কত হচ্ছে, এত মাথা ঘুরানোর দরকার নাই তোমার। মোলের ফর্মুলা হচ্ছে এটা, n is equals to w by m is equals to n by capital M। w দিয়ে কি বোঝায়, মাস বুঝায়, মাস বুঝায়, ক্যাপিটাল এম দিয়ে কি বোঝায়, মলিকুলার মাস বুঝায়, n দিয়ে কি বোঝায়, নাম্বার অফ অ্যাটমস বা নাম্বার অফ মলিকুলস বুঝায়, n দিয়ে কি বোঝায়, অ্যাভোগাড্রো নাম্বার বোঝায়। আশা করি পারবা। আসো, তাহলে আমরা এখানের মধ্যে কি করতে পারি, আমরা এখানের মধ্যে n এর জায়গায় কি লিখতে পারি, n এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে w by m, w by m। এখন w by m যদি n এর জায়গায় লিখি তাহলে উপর আসবে কি wrt ডিভাইডেড বাই wrt ডিভাইডেড বাই m, উপর আসবে হচ্ছে wrt ডিভাইডেড বাই m, উপর আসবে হচ্ছে wrt ডিভাইডেড বাই m। আর এদিকে কি আসবে, এদিকে আসবে হচ্ছে n ডিভাইডেড বাই na, এদিকে আসবে হচ্ছে তোমার n ডিভাইডেড বাই na, n ডিভাইডেড বাই na, n ডিভাইডেড বাই na, n ডিভাইডেড বাই na, n ডিভাইডেড বাই na rt, n ডিভাইডেড বাই na rt। ঠিক আছে, ভেরি গুড। এখন দেখো, এখন এখানের মধ্যে আমরা এতটুকু করলাম, এতটুকু করার পরে আমরা আরো একটা মানে ইকুয়েশনটাকে আরেকটু চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে কোথায় চেঞ্জ করতে যাবো না, এখান থেকে চেঞ্জ করবো। দেখো পিভি, তো পিভি কে নিলাম, পিভি কে নিলাম, পিভি কে নেওয়ার পরে এখানের মধ্যে কি নিবো, ডব্লিউআরটি বাই এম কে নিবো। ঠিক আছে, পিভি কে নিবো, এখানের মধ্যে নিবো হচ্ছে ডব্লিউআরটি বাই এম কে, ডব্লিউআরটি বাই এম কে। ঠিক আছে, এখন দেখো, এখন আমাদের এখানের মধ্যে কি হবে দেখো, আমাদের এখানের মধ্যে নেক্সট লাইনে কি হবে দেখো, নেক্সট লাইনের মধ্যে আমরা কি করব, ভি আর এম এর মধ্যে পজিশন চেঞ্জ করে দিব, ভি আর এম এর মধ্যে পজিশন চেঞ্জ করে দিব। ভি কে আনবো এখানে, এম কে নিয়ে যাবো কোথায়, এম কে নিয়ে যাবো এখানের মধ্যে। তো ডব্লিউ বাই ভি থাকবে তোমার এখানের মধ্যে, এখানে কি থাকতেছে, এখানে ডব্লিউ বাই ভি থাকতেছে। এখন ডব্লিউ বাই ভি কি, ডব্লিউ বাই ভি হচ্ছে মাস বাই ভলিউম, ডব্লিউ বাই ভি কি, মাস বাই ভলিউম। এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে মাস, এই ডব্লিউটা কি, এই ডব্লিউটা হচ্ছে মাস, এই ডব্লিউটা হচ্ছে মাস। আর তোমার এখানের মধ্যে এভিটা কি, এভিটা হচ্ছে তোমার ভলিউম, এভিটা হচ্ছে ভলিউম। তো মাস বাই ভলিউমকে আমরা কি বলি, মাস বাই ভলিউমকে আমরা বলি হচ্ছে ডেনসিটি। মাস বাই ভলিউমকে আমরা কি বলি, মাস বাই ভলিউমকে আমরা বলি হচ্ছে ডেনসিটি। তার মানে পিএম ইজ ইকুয়ালস টু কি হচ্ছে আমার এখানে, ডব্লিউ বাই এম এর জায়গায় আসতেছে ডেনসিটি, ডব্লিউ বাই এম এর জায়গায় কি আসতেছে, ডেনসিটি। এরপরে কি বসবে, এরপরে বসবে আরটি। বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে যে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশনের আরেকটা ফর্ম। তো আইডিয়াল গ্যাস ইকুয়েশনের যতগুলো ফর্ম হইতে পারে আমি সবগুলোই দেখাই দিলাম মোটামুটি। আমার আইডিয়াল গ্যাস ইকুয়েশন নিয়ে মোটামুটি আলোচনা এখানের মধ্যে শেষ, জাস্ট অঙ্ক করা বাকি। অঙ্কগুলো আমরা কখন করব, টুমরো।
টুমরো বলতে নেক্সট ক্লাসে করবো, ঠিক আছে? অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। আমার আজকের কাজ হচ্ছে জাস্ট থিওরিটিক্যাল অংশটা শেষ করে দেওয়া, যাতে একসাথে থিওরি শেষ করে ফেলবো। তুমি সব থিওরি মাথায় রাখবা, থিওরি তোমার সব মাথায় থাকবে, আর ওই সময় কি করবো, আমরা অঙ্কে পদার্পণ করবো। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এখন আসো, এখন আমরা এখানের মধ্যে একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে আর। হ্যাঁ, সেটা হচ্ছে আর। আর কে আমরা কি বলতেছিলাম? আর কে বলতেছিলাম আমরা কনস্ট্যান্ট। আর কে কি বলতেছিলাম? আর কে বলতেছিলাম হচ্ছে কনস্ট্যান্ট। আর কে বলতেছিলাম হচ্ছে কনস্ট্যান্ট। আর কে বলতেছিলাম কনস্ট্যান্ট। এখন আর এর সম্পর্কে আমাদের জানতে হবে। আর এর সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমাদের নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে আমাদের আর কে নিয়ে। নেক্সট টপিক কাকে নিয়ে? নেক্সট টপিক হচ্ছে আমাদের আর কে নিয়ে, ক্যাপিটাল আর কে নিয়ে হচ্ছে আমাদের নেক্সট টপিক। আসো আমরা ক্যাপিটাল আর নিয়ে কথাবার্তা বলি। ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর কি? ক্যাপিটাল আর হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ক্যাপিটাল আর কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, 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 ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এখন এটা দিয়ে কি বুঝাই, এটা দিয়ে কি বুঝাই, আর এটা কি জিনিস, এই সবকিছু আমাদের কাছে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। প্রথমে এটার ভ্যালু নিয়ে মাথা ঘামাইতে আমার লাগে, ঠিক আছে? এটার ভ্যালু কত? এটার ভ্যালু অনেক, অনেক ইউনিট, এটার ভ্যালু অনেক রকম হইতে পারে। আমাদের কাছে অতগুলো ইউনিট লাগবে না। আমার কাছে জাস্ট 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা মাথায় রাখলে হইলো। জুল পার মোল পার কেলভিন, এই অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা, তার এই ভ্যালুটা মাথায় রাখলেই হলো আমাদের, ঠিক আছে? আর এর এই ভ্যালুটা মাথায় রাখলে আমাদের জন্য এনাফ। এখন আর এর ভ্যালুটা আসতেছে কেমনে? তো আর এর ভ্যালু কোথায় পাবো? আর এর ভ্যালু পাবো হচ্ছে এখান থেকে, দেখো পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। আসো, তাহলে আর ইজ ইকুয়ালস টু কি হবে? আর ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে পিভি ডিভাইডেড বাই এনটি। আর ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার পিভি ডিভাইডেড বাই এনটি। আর ইজ ইকুয়ালস টু হবে তোমার পিভি ডিভাইডেড বাই এনটি। এখন এখন আমাদের এখানের মধ্যে পি ভি এন টি এই চারটার ভ্যালু যদি বসে, তাহলে আমরা আর এর মান পাবো। তো আমাদের যে কোনো একটা ঘটনা থেকে পি ভি এন ডি এর মান বসাতে হবে, আর এর মান আমরা পেয়ে যাব। আর আর যেহেতু কনস্ট্যান্ট, আমরা এই আর এর মানটাকে দুনিয়ার সবগুলো ঘটনাতে ব্যবহার করতে পারবো। বুঝা গেছে বিষয়টা? তো আমাদের একটা অনেক পরিচিত ঘটনা আছে, এক্সপেরিমেন্টালি প্রুভেন, এক্সপেরিমেন্টালি প্রুভেন, এক্সপেরিমেন্টালি প্রুভেন দ্যাট, এক্সপেরিমেন্টালি প্রুভেন, এটা এক্সপেরিমেন্ট করে প্রুফ করছে। এখানে আমার বোঝানোর কিছু না, এটা এক্সপেরিমেন্ট করে প্রুফ করছে, ঠিক আছে? ধরো সূর্য পূর্ব দিকে উঠে, এটাকে তোমাকে বোঝানোর কিছু আছে? এটা তো আমরা সচক্ষে দেখছি, ঠিক না? তো এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি প্রুভেন দ্যাট ভলিউম অফ at STP, 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 at STP volume of, at STP volume of, at STP volume of 1 mole gas, at STP volume of 1 mole gas is equals to 22.4, is equals to 22.4 liter, is equals to 22.4 liter, ঠিক আছে? at STP volume of 1 mole gas is 22.4 liter। এখন STP দেখে ভয় পাওয়ার কিছু নাই। STP দিন শেষে দুইটা জিনিসকে বোঝায়, টেম্পারেচার আর প্রেসারকে। at STP মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার মূলত একটা টেম্পারেচার আর একটা প্রেসারকে বোঝায়। কোন টেম্পারেচারকে বোঝায়? 0 কেলভিন, 0 কেলভিন অথবা 273 ডিগ্রি, হুম যাচ্ছি 0 ডিগ্রি, এটা হচ্ছে দিন শেষে কাকে বোঝায়? STP তে, STP তে, STP তে তোমার বোঝায় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন হচ্ছে কি টেম্পারেচারটা। আর প্রেসারটা কি হবে? প্রেসারটা হবে হচ্ছে তোমার 1 atm। প্রেসারটা হবে হচ্ছে কত? প্রেসারটা হবে হচ্ছে তোমার 1 atm। প্রেসারটা হবে হচ্ছে তোমার 1 atm, ঠিক আছে? 1 atm। তো এত কেলভিন টেম্পারেচার, এত কেলভিন টেম্পারেচার আর 1 atm প্রেসারকে আমরা কি বলি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। তাহলে আমাদের এই টেম্পারেচার, এই প্রেসারের মধ্যে এক মোল গ্যাসের ভলিউম হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে? এখন আমাদের এখানের মধ্যে ইউনিট কনভার্সন করতে হবে। আমাদের আর এর মানটা আমরা আনবো হচ্ছে এসআই এককে। তো এসআই একক বা এসআই ইউনিটে, সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটে আমাদের কাছে আর এর ভ্যালুটা আনতে হলে আমাদের কাছে এখানে যতগুলো প্যারামিটার আছে সবগুলোকে কিসে নিয়ে যেতে হবে? সিস্টেম ইন্টারন্যাশনালে নিয়ে যেতে হবে। সিস্টেম ইন্টারন্যাশনাল আমরা কিভাবে নিব দেখো। প্রথমত আমাদের এন এর ভ্যালুটা দেখো। এন এর ভ্যালুটা তোমার যে কোনো সিস্টেমের মধ্যে হচ্ছে 1 মোল। এন এর ভ্যালুটা যে কোনো সিস্টেমের মধ্যে হচ্ছে 1 মোল। এরপর আসো ভলিউম, এরপর হচ্ছে আসো ভলিউম, ঠিক আছে? ভলিউম। তো ভলিউমকে কোন ইউনিটে নিতে হবে? ভলিউমকে নিতে হবে, ভলিউমকে নিতে হবে আমাদের কাছে, ভলিউমকে নিতে হবে আমাদের কাছে মিটার কিউব ইউনিটে, ভলিউমকে নিতে হবে মিটার কিউব ইউনিটে, ঠিক আছে? তো ভলিউমকে মিটার কিউব ইউনিটে কিভাবে নিবা? আমাদের কাছে মাথায় রাখতে হবে যে 1 মিটার কিউব ইজ ইকুয়ালস টু 1 মিটার কিউব ইজ ইকুয়ালস টু 1000 লিটার। 1 মিটার কিউব ইজ ইকুয়ালস টু 1000 লিটার। তাহলে তোমার এখানের মধ্যে 22.4 লিটার ইজ ইকুয়ালস টু কত মিটার কিউব হবে? আসো আমরা একটু বের করি। 1000 liter is equals to 1 meter cube, 1000 liter is equals to কি 1 meter cube, 1000 liter is equals to 1 meter cube, 1000 liter is equals to
1 মিটার কিউব, 1000 লিটার ইজ ইকুয়ালস টু 1 মিটার কিউব। তাহলে 1 লিটার ইজ ইকুয়ালস টু কত? 1 বাই 1000, 1 বাই 1000, 1 বাই 1000, 1 বাই 1000। তাহলে 22.4 লিটার ইজ ইকুয়ালস টু কত হবে? 22.4 লিটার ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 22.4 লিটার ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 22.4 ডিভাইডেড বাই 1000, 22.4 ডিভাইডেড বাই 1000, 22.4 divided by 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 1000। ঠিক আছে, তো 22.4 divided by 1000 এটা কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় হবে 22.4 into 10 inverse 3, 22.4 into 10 inverse 3, 22.4 into 10 inverse 3 মিটার কিউব, 22.4 into 10 inverse 3 মিটার কিউব। তো দেখো আমরা মোল সংখ্যা তো এক মোলই থাকবে, যে কোনো ইউনিট সিস্টেমের মধ্যে আমাদের মোল নাম্বারের ইউনিট কি? আমাদের মোল নাম্বারের ইউনিট হচ্ছে মোল। ঠিক আছে, আমরা ভলিউমটাকে মিটার কিউবে নিয়ে গেলাম। এরপর আমাদের কাছে কি করতে হবে? প্রেসারটাকে কিসে নিতে হবে? প্রেসারটাকে আমাদের কাছে এসআই এককে নিতে হবে। প্রেসারটা 1 atm কে যদি তুমি এসআই এককে নাও, সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটে নাও, সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট কি? প্যাসকেল। তার মানে তুমি 1 atm এর জায়গায় কি পাবা? 101325 প্যাসকেল পাবা। ঠিক আছে, এখন তোমার শুধু টেম্পারেচারটাই বাকি আছে। মাথায় রাখবা তোমার এই চ্যাপ্টারের মধ্যে যতগুলো টেম্পারেচারের মধ্যে মোটামুটি সব জায়গায় তোমার কাছে কি করতে হবে? ক্যালভিন ইউজ করতে হবে। মোটামুটি সব জায়গায় ক্যালভিন ইউজ করতে হবে। মাথায় রাখো যে সব জায়গায় ক্যালভিন ইউজ করতে হবে। কোথায় ইউজ করতে হবে না ওটা আমি তোমাদেরকে বলে দিব। ঠিক আছে, কোথায় ইউজ করতে হবে না ওটা আমি তোমাদেরকে বলে দিব। এখন দেখো আর ইজ ইকুয়ালস টু কি? পি। পি এর জায়গায় কি লিখবা? পি এর জায়গায় লিখবো হচ্ছে 101,325, 101,325। ভলিউমের জায়গায় কি লিখবা? ভলিউমের জায়গায় লিখবো হচ্ছে তোমার 22.4 into 10 inverse 3, 22.4 into 10 inverse 3, 22.4 into 10 inverse 3। মোল কত? মোল লিখবো হচ্ছে 1। টেম্পারেচার কত? টেম্পারেচার লিখবো হচ্ছে 273, টেম্পারেচার লিখবো হচ্ছে 273। দেখবো যে এখানের মধ্যে কি আসতেছে? এখানের মধ্যে আসতেছে তোমার 8.313 সামথিং আসতেছে। ইউনিট কি হবে? জুল পার মোল পার কেলভিন, 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 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, তো আর এর ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো। আর এর ভ্যালু আমরা এভাবে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আর এর ভ্যালু আমরা বের করে ফেললাম।